ঠিক আছে, রেকর্ড থাকবে। কেন? কাহিনী শুরু 2000 কি 2001 সাল থেকে। মানে তখন একটু একটু জ্ঞান হচ্ছে আর কি আমার, মানে ক্লাস 8 বা 9 এরকম পড়ি। 2001 সালে 2002 তো মাধ্যমিক দিয়েছি আমি। 2000 2001-এ একটু জ্ঞান টান হচ্ছে আর কি। তো তখন আমাদের বাড়িতে জানিস শ্যামপুরে, বাগনান থেকে ভেতরে গাদিয়ার সাইডে গেলে শ্যামপুরে, গ্রামেরই একদম তুই পিওর গ্রামের ছেলে আমি। তো তখন যখন জ্ঞান একটু একটু হচ্ছে, তখন অ্যাকচুয়ালি আমার বাবার চাকরি করতো এতে চেকপোস্টে, উলিবেড়িয়া চেকপোস্টে চাকরি করতো। আচ্ছা আচ্ছা। কিন্তু সেই চেকপোস্ট বন্ধ হয়ে গেছে কোনো একটা কারণে, চেকপোস্টটা বন্ধ করে দিয়েছিল। তো এবার চেকপোস্ট বন্ধ হয়ে যাওয়ার পর বাবা টিউশন শুরু করলো, টিউশন করেই ঘরটা চলতো আর কি। কিন্তু প্রবলেম একটু হচ্ছিল তখন, খুব একটা ইয়ে হচ্ছিল না। এবার তখন আমাদের বাড়িতে গরু টরু ছিল প্রচুর, প্রচুর বলতে 3টে মতো ছিল গরু, দুধ টুধ দিত, এইসব ভাবেই হতো আর কি। তো সংসার চলতো ওই টিউশন, গরু দুধ বিক্রি করে, ঘটে বিভিন্ন রকম এইসব করে করে চলতো আর কি। পরে মাধ্যমিক পরীক্ষা হলো, 2002টা মাধ্যমিক পাস হলাম। আরে তুমি আসো, 2002-তে মাধ্যমিক পাস হল। ঠিক আছে, আমি শুনছি তো। উফ, 2002-এ মাধ্যমিক হলো। কেউ কার ফোন আসছে নাকি? কে ফোন করছে? তো মাধ্যমিকের পর টোটাল ব্যাচে আমরা 3জন এইচএসে ভর্তি হলাম, মানে এতে সায়েন্সে, বাকি সব আর্টসে, একজন বা দুজন কমার্সে ছিল। আমরা 3জন গেলাম সায়েন্সে, তাও 3জন 3টে স্কুলে। আচ্ছা। ঠিক আছে, এরকম এক স্কুলে যাইনি আমরা। কিন্তু মাধ্যমিকের পর ফার্স্ট ইয়ারের পর আমি এইচএসসি 11-এ পড়া ছেড়ে দিয়েছিলাম। আমি ঠিক করছিলাম কোনো দোকানে ফোকানে কাজ করতে যাবো, এরকম কিছু প্রবলেম ছিল বিশাল, মানে বাড়িতে একটু আর্থিক আর্থিক প্রবলেম বিশাল ছিল। problem ছিল। তো সেই কারণে ছেড়েই দিয়েছিলাম প্রায়। তারপর বাবা, মামা, আমার ছোটো মামা প্রচুর হেল্প করেছে আমাকে, সবাই মিলে বুঝিয়ে বাজিয়ে মাধ্যমিকটা, উচ্চ মাধ্যমিকটা পাস কর, রেজাল্ট হলে তারপর দেখা যাবে। তো উচ্চ মাধ্যমিক আবার ভর্তি হয়ে 1 বছর ড্রপ হয়ে গিয়ে পাস করলাম, মানে ফার্স্ট ডিভিশনেই পাস করলাম। ম্যাথে হাইস্ট নাম্বার পেয়েছিলাম সেই ব্যাচে, সেই বাসে। সামনে একটা কলেজ ছিল, বললো কলেজে ভর্তি হয়ে যা ম্যাথ নিয়ে। কলেজে ভর্তি হলাম আবার, কলেজে ভর্তি হয়েও সেই একই সমস্যা। এবার এইচএস পড়তে পড়তে টিউশন পড়ানো শুরু করে দিয়েছিলাম। মাধ্যমিক পর্যন্ত তো কিছুই ছিল না, কিন্তু এইচএস থেকে টিউশন প্রচুর পড়াতাম, নিজের খরচ প্রায় নিজেই চালাতাম। তো হতে হতে এবার এইচএস থেকে গ্র্যাজুয়েশন ওঠার পর বইপত্র, পড়াশুনো, টিউশন, খাতাপত্র, সংসার সব কিছু চলতে গিয়ে ওই টিউশনের পয়সা বা বাবার ইনকামও হচ্ছিল না। সেখানেও 1 বছর আমাকে ছাড়তে হলো। মানে আমি আবার ভেবে নিয়েছিলাম কোনো কাজে বাজে চলে যাবো, কি হবে আর পড়েই বা কী হবে, কী বা ফিউচার আছে। তো সেখানে কাজ ফাজ দেখতে দেখতে কিছু হলো না। কিন্তু কয়েক মাস কেটে যাওয়ার পর আবার মামা আর বাবা এসে বললো পড়াটা কর, গ্র্যাজুয়েশনটা হয়ে যাক, তারপরে কাজে চলে যাবি দরকার হয়। কিন্তু গ্র্যাজুয়েশন করতে গিয়ে, গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ারে কত 54% বা কিছু ছিল, কিন্তু সেকেন্ড ইয়ারে আবার সেটা বাড়তে বাড়তে 58 হয়ে গেছিলো। মানে একটা আশা ছিল যে হাই ডিভিশন যদি পেয়ে যাই তাহলে হয়তো ঠিক, মানে কোথাও একটা কিছু হয়ে যাবে আর কি। এবার থার্ড ইয়ারে তখন ক্যালকাটা ইউনিভার্সিটি লাস্ট ইয়ারে হচ্ছে 4টে পেপার থাকে অনার্সের, ম্যাথ অনার্সই করছিলাম। 4টে পেপার থাকে, 4টেই কঠিন পেপার, এবং 4টেতে 58 ছিল আমাকে, তার মানে 62% আনলে তবে 60 হবে। তো বিশাল কেটে কুটে পড়াশোনা করে আলটিমেটলি 60, টোটাল ফাইনাল রেজাল্ট যখন আসলো 8টা পেপারে 62% আসলো। তো গ্র্যাজুয়েশন হয়ে গেল। গ্র্যাজুয়েশনের পরেও, গ্র্যাজুয়েশন দেওয়ার পরে অ্যাকচুয়ালি এবার আর একটা কাহিনী আছে এখানে। আর্থিক প্রবলেম তো আছেই, তার সঙ্গে গোটা এলাকাতে কারেন্ট আছে, আমাদের এলাকাতে কারেন্ট ছিল না। কেন, আমাদের ঘরটা এমন একটা জায়গাতে, আমাদের সব প্রাইভেট রাস্তা নিজেদের। আর তৃণমূল সিপিএম এর একটা হ্যাঁ, ব্যাপার ছিল না? আমার বাবারা কংগ্রেসই ছিল, কিন্তু তখন তৃণমূল প্রথম উঠেছে, মমতা ফাইট করছে সিপিএম এর সঙ্গে আর কি। আর সিপিএম এর পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত সব কিছু সিপিএম এর। তখন তো সেই কারণে আমাদেরকে কারেন্ট দেয়নি। একটা এক্সট্রা পোল দিলে আমাদের ঘরে কারেন্টটা চলে আসতো। মানে আমাদের পাশের বাড়িতে কারেন্ট আছে, আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, মানে ছায়া পড়তো কারেন্টে। তো আমি গ্র্যাজুয়েশন পাস করেছি হ্যারিকেনের আলো জ্বলে, এমন অবস্থা। গ্র্যাজুয়েশন পরীক্ষা হয়ে যাওয়ার পরের মাসে
কারেন্ট, আমাদের ঘরে কারেন্ট এসেছে। তখন তৃণমূল চেঞ্জ হয়ে পঞ্চায়েত বোধহয় মানে তৃণমূল চলে এসেছিলো, সিপিএম চেঞ্জ হয়ে এই অবস্থা ছিল। গ্র্যাজুয়েশন 2009 সালে, 2011-তে তো মমতা জিতেছে, 2009 সালে ওইটা হয়েছিল, মানে 2009 সালে গ্র্যাজুয়েশন পাস করেছিলাম। এবার তখন একটা ডাউট হচ্ছে যে কী করব গ্র্যাজুয়েশনের পর, মানে মাস্টার্স করব নাকি আরও কিছু টেকনিক্যাল লাইনে যাব নাকি কোনো কাজে চলে যাবো, এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছিল। তো তখন 2-3টা পরীক্ষা দিয়েছিলাম, শিবপুর কলেজে একটা পরীক্ষা দিয়েছিলাম এমএসসির জন্য, এমএসসিতে ভর্তি হওয়ার জন্য। তো ভর্তি হতে গিয়ে সেটাতে কোয়ালিফাই করে গেছিলাম, 4জন পরীক্ষা দিয়েছিলাম, আর 2জন কোয়ালিফাই করে গেছিলাম। আমার যাদবপুরে একটা পরীক্ষা ছিল কম্পিউটার, মানে এমসি এর জন্য আর কি। এবার এমসি এর ইন্টারেস্ট কোথা থেকে আসলো, থার্ড ইয়ারে ম্যাথ অনার্সের কম্পিউটার ছিল একটা, 50 নম্বরের একটা প্র্যাকটিক্যাল ছিল, 25 রিটেন 25 কম্পিউটার। তার মধ্যে এবার কম্পিউটার ঘরে ছিল না। মাকে বললাম, এবার প্রথম প্রথম কম্পিউটার শিখছি, তখন শিখবো, মাকে বললাম একটা কম্পিউটার কিনবো বা এরকম পয়সা দেওয়া পাবে। পরে 1 সপ্তাহ পরে বলে পয়সা হবে না, কোনোভাবেই করা সম্ভব নয়, কেউ অন্যভাবে ম্যানেজ কর। কলেজে গিয়ে স্যারদেরকে বললাম, তখন কলেজে 2টো মাত্র কম্পিউটার ছিল, আর কোনো কম্পিউটার নেই। স্যারেরা বললো, দেখ সমস্ত স্টুডেন্ট ফাঁকিবাজ, পড়াশোনা হয়ে গেলে ক্লাস পাস হয়ে গেলে পালিয়ে যায়, আমরা থাকি 5:30-6টা পর্যন্ত থাকি একদিন দিন। তুই এক কাজ কর, ক্লাস ফ্লাস সব কিছু হয়ে গেলে তুই বসে থাকবি, যতক্ষণ ইচ্ছা কম্পিউটার কর। তো কম্পিউটারে বসে যেতাম আমি, সব ক্লাস শেষ হলে সবাই পালিয়ে যেত, আমি কম্পিউটারে বসে যেতাম। সেইতে কম্পিউটারের প্রতি একটা টান ছিল, এবং সেখানে 50 নম্বরের মধ্যে প্রায় 45 নাম্বার পেয়েছিলাম। ওই ওই পেপারটাতে 100-100-র মধ্যে 80-85 পেয়ে গেছে, ওই শুধু কম্পিউটার আর প্র্যাকটিক্যালের জন্য। তো এইটাকে কম্পিউটারের প্রতি একটা ছিল, কিন্তু ম্যাথ অনার্স থেকে কম্পিউটার এভাবে সরাসরি যাওয়া যায় না, তোকে বিসিএ করতে হয়, এমসিএ করতে হয়, এইরকম একটা পাথ আছে। কিন্তু পরে জানতে পারলাম যে একটা জয়েন্ট হয়, জেকা বলে, জয়েন্ট এন্ট্রান্সের বোর্ড থেকেই একটা পরীক্ষা দেওয়া হয়, সেটা কম্পিউটার অ্যাপ্লিকেশনের মাস্টার ডিগ্রি করানোর জন্যে তার একটা পরীক্ষা হয়। সেই পরীক্ষাতে আমরা প্রায় 7-8 জন বসেছিলাম আমাদের কলেজ থেকে। আমাদের ব্যাচটা হেভি ব্যাচ ছিল, মানে ওই ব্যাচে 4জন ফার্স্ট ক্লাস পেয়েছিল, মানে রেকর্ড। ক্যালকাটা ইউনিভার্সিটি ফার্স্ট ক্লাস দিত না খুব বেশি তখন, এখন অনেকটা ইজি হয়ে গেছে, তুই একটা শুনবি, কিন্তু তখন ফার্স্ট ক্লাস দিত না। কিন্তু আমাদের টোটাল 5জন ফার্স্ট ক্লাস পেয়েছিল, একজন ফিলোসফিতে একটা মেয়ে, সে অবশ্য গোল্ড মেডেলিস্ট ছিল, আর আমরা 4জন ছিলাম ফার্স্ট ক্লাস। খুব ভালো ব্যাচ ছিল। আমরা গিয়েছিলাম পরীক্ষা দিতে, সেখানে গিয়েও 2জন কোয়ালিফাই করলাম। কোয়ালিফাই মানে 40-এর মধ্যে, আমার র্যাঙ্ক হলো 5। গোটা ওয়েস্ট বেঙ্গলে প্রায় 1-1.5 লাখ পরীক্ষা দেয়, তার মধ্যে আমার র্যাঙ্ক হলো 5, ওই ছেলেটার র্যাঙ্ক হলো 26 কি 32 এরকম কিছু। মানে আমরা দুজনেই যাদবপুরে ভর্তি হবো, ফার্স্ট চান্স হচ্ছে যাদবপুর, মানে সব থেকে বেস্ট এমসি এর জন্য। তারপরে অন্যান্য ডব্লিউবিউটির অনেক কলেজ ফলেজ আছে সেসব। তো ওখানে গেলাম, কোয়ালিফাই। এবার আমার একটা মামা আছে, মামা মানে আমার মায়ের মামাতো ভাই। আমার যেরকম পরিস্থিতি ছিল, সেই মামাতো ভাইয়েরও পরিস্থিতি ছিল। গৌতম মামা বলে একজন মামা আছে, তুমি দেখো যাওনি, তুমি শুধু শুনেছো। তার বাড়ি শিবপুর, আমার মামার বাড়ির ওখানেই বাড়ি। তো সেই মামা এখন মাদুরাইতে থাকে। তো সেই গৌতম সামন্ত, সেও বিশাল, মানে আমার মতোই, সে ওই লোকজনকে বই টই দান করে, পয়সা পয়সা দেয়। হ্যাঁ, তুই তার কথা শুনবে শ্যামপুর গেলে। তো সেই মামার সঙ্গে আমার মানে প্রায় মাধ্যমিকের পর থেকেই খুবই ছিল, কানেকশন ছিল। সে সবসময় বলতো, তোর মধ্যে ট্যালেন্ট আছে, তুই হারিয়ে যাচ্ছে না, ছেড়ে চলে যাচ্ছে না, পড়াটা কন্টিনিউ কর। তাকে ফোন করলাম যে শিবপুরেও হয়েছে, যাদবপুরেও লেগেছে, কি করব। সে পরামর্শ দিল যে তুই ভালো একাডেমিক ডিগ্রি চাস, একটা প্রফেসর, একটা ভালো একটা সম্মানীয় জায়গায় যেতে চাস, নাকি পয়সা চাই তোর ইমিডিয়েট। অবভিয়াসলি পয়সা চাই, আমার পয়সা ছিল নি, পয়সা চাই। বললো যাদবপুরে গেলে 3টে বছর তুই যদি পড়ে নিস, চাকরি শিওর, আর লাইফে ঘুরে দেখাতে হবে না, পয়সা নিয়ে অভাব হবে না। শিবপুর থেকে প্রবলেম হয় ওটা নাকি? শিবপুরে তো এমএসসি, তুমি এমএসসি করলে কি হবে, এমএসসি করলে পিএইচডি, তারপর প্রফেসর, স্কুল, কলেজ, হেন তেন এইসব। সেটা হলে একটা দীর্ঘমেয়াদী প্রসেস, সেটা কবে হবে কেউ জানেনি। এখন হয়তো জিনিসটা অনেক তৃণমূল এসে ঘুষখড়ি করে গড়বড় করে দিয়েছে, কিন্তু তখন ছিল একটা প্রসেস। কিন্তু তাও সে সেটা বললো আর কি, যে তোর তুই যে অপশনটা বাঁচতে চাইবি সেই মতো তোর হবে। এবার বললাম, না আমার তো পয়সা চাই। বলছে তাহলে এমসিএ করতে যাও। এবং সত্যি সেখানে গিয়ে দেখলাম যে ওই এন্ট্রান্সটাই টাফ ছিল পরীক্ষা, কিন্তু ইয়ে ছিল খুবই ইজি ছিল, এবং ক্যাম্পাসিংটা খুবই ভালো হতো তখন। এখন অনেকটা খারাপ হয়ে গেছে, ক্যাম্পাসিং খুব ভালো হতো, সিওর চাকরি পাবে।
আর মোটামুটি গিয়ে দেখলাম কম্পিউটার সায়েন্সে একটু সামান্য নলেজই ছিল যখন গ্র্যাজুয়েশন করতাম, কিন্তু দেখলাম যে কম্পিউটার সায়েন্সটা ভালো রকমই আয়ত্ত করতে পারছি, মানে ওই লাইনে যে গেলে একদম সুন্দরভাবে লাইফটা চলবে। তো সেই থেকে কম্পিউটার সায়েন্সে চলে গেলাম। এবার 3 বছর যে কলকাতায় থাকলাম, কলকাতায় থাকার পর একটা জিনিস বুঝলাম কি, যে এখানে থাকলে বিশেষ গ্রোথ হবে না। মানে প্রথম জব টিসিএস এ পেয়েছিলাম, তো ওরা 3টে অপশন দেয়, 3টে লোকেশন চুজ করতে হয়। তার মধ্যে ওরা ফার্স্ট প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করে, যদি না হয় সেকেন্ড প্রায়োরিটিতে দেয় ট্রেনিং এবং ফার্স্ট জবটা দেওয়ার জন্য আর কি। সেটা ছিল হায়দ্রাবাদ, মুম্বাই, ব্যাঙ্গালোর, কলকাতা, চেন্নাই, দিল্লি, হ্যাঁ এরকম বিভিন্ন শহর ছিল। আমরা 3টে সিটি চুজ করেছিলাম। বেশিরভাগ ছেলেরা বাঙালিরা কলকাতা ফার্স্ট প্রেফারেন্স দিয়েছিল আর কি, রয়ে গেছে। আমরা 3 জন 4 জন ছিলাম, আমরা কলকাতা কোনো অপশানই দিই। কলকাতার ছেলেরা মানে বাংলার ছেলেরা যদি কোনো কলকাতা অপশান যদি থার্ড অপশনও থাকে, তাহলে কলকাতাতেই ঠেলে দেবে। আমরা কোনো অপশানই রাখিনি, কলকাতায় বেরোতে হবে। আমাদের অপশন ছিল হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাই। ফার্স্ট অপশন হায়দ্রাবাদ ছিল, গেলাম হায়দ্রাবাদে দিয়ে। আর কলকাতা অপশন দিই না, কিছু করার নেই, আমাদেরকে কলকাতা ঠেলে পেলাম। একদম খুব এক্সট্রিম কেস হলে তখন তারা ফোন করে আবার চেঞ্জ করায়, নাহলে আমাদেরকে হায়দ্রাবাদে দিল। প্রথমে সেই 2009-এ গ্র্যাজুয়েশন পাস, 2012-তে এমসিএ পাস, তারপরে গেলাম হায়দ্রাবাদ 2012-তে। স্যালারি খুব একটা বেশি ছিল না, কত 20-22 এরকম কিছু ছিল বলে প্রথমের দিকে। তো চলতে আরম্ভ করতে আমার মোটামুটি পয়সা আসছে এবার হাতে, এবার ঘরেও চলছে, আমারও চলছে, ভালোই চলছে। চলতে চলতে 2012 থেকে 2016 পর্যন্ত টিসিএস এর ব্যাপক কাজ করেছি, আমেরিকার ক্লায়েন্ট প্রথম থেকেই। এবং সেখানে গিয়েও ট্রেনিং হলো, ট্রেনিংয়ের পর পরীক্ষার পরে এবার চয়েস করে করে এবার যে যারা বেস্ট তাদেরকে প্রথম জবের দিকে পাঠাবে। মানে ব্যাচ ছিল প্রায় 40-45 জন করে, 3-4টে ব্যাচ ছিল। প্রত্যেকটা ব্যাচ থেকেই এরকম 40-45 জনকে চাকরি তো দিতে হবে। এবার টিসিএস এর একটা সিস্টেম আছে, বেঞ্চ সিস্টেম, মানে চাকরি না দিলেও ওরা বসিয়ে রাখবে, স্যালারি দেবে। অনেকেই কি করে, ভালো ওই ক্যাট, জি কি স্যাট, জি ম্যাট নাকি সব দেয় পরীক্ষা, ওইসব পরীক্ষা দেওয়ার জন্য ইচ্ছা করে অনেকে প্রজেক্টেই যায় না। একটা কিছু স্যালারি পায়, 20-22 যা দিবে, প্লাস প্রিপারেশন নিচ্ছে দমকা সারাদিন, দিয়ে আমেরিকা, কানাডা বিভিন্ন জায়গায় চলে যায়। অনেকে করে এইসব সিস্টেম। ওরা ওইগুলো কারা করে, বেশিরভাগ যারা গ্র্যাজুয়েটস করে এসছে, যারা মাস্টার্স করে আসে, তারা আর ওই পয়সা কামানোর দিকেই চলে যায়, প্রজেক্ট তা আমরা তো মাস্টার্স করে গেছি, আমাদের পয়সা দরকার, আমাদের প্রজেক্ট দরকার, এত কিছু পয়সাও খরচা করতে হয়। মানে ক্যাট ফ্যাট দিয়ে আমেরিকা চলে যাবে তা না, পয়সা নিজের পকেট থেকেও অনেক কিছুটা দিতে হয়, স্টুডেন্ট কলেজ ফিস হিসাবে কিছু। এবার সেখানে গেলে এবার যেরকম তোরা এসছিস স্টুডেন্ট হিসাবে, সেরকম সেখানেও আছে। স্টুডেন্ট হিসাবে গেলে তুই সেখানে চাকরি করতে পারবি, এনভায়রনমেন্টটা জানলি, নতুন ধরনের ভিসা করে সেখানে জবটা পাবি, সেইগুলো হয়। তো অনেকে করলো এক ব্যাচ, কিছু ছেলে করলো ওই দিকেই চলে গেল, তারা একদম কোনো প্রজেক্ট নাই বলে সব প্রজেক্ট। কিন্তু প্রথমের দিকে যখন ভালো ভালো প্রজেক্ট আসলো, সেখানেও 3জনকে সিলেক্ট করলো, তার মধ্যে আমি একজন। জেপি মর্গানের প্রজেক্ট, মানে জেপি মর্গান মানে আমেরিকার একটা ব্যাংক, বড় ব্যাংক। 4 বছর কাজ করেছিলাম, 4 বছর প্রায় 6-7 মাস হেভি কাজ করেছিলাম। এবং সেখানেই অ্যাকচুয়ালি শিক্ষাটা আমার হয়েছে, মানে টেকনিক্যাল লাইনে কিভাবে কাজ হয়, সব কিছু কীভাবে লোকের সঙ্গে ইন্টারাকশন করতে হয়, ক্লায়েন্টকে কীভাবে হ্যান্ডেল করতে হয়, সব সেখানেই সব হাতে করি আমার, হেভি কাজ করতে হয়। এবং সেখানে দিন রাতের কোনো মা বাপ ছিল না, মানে এক একদিন হয়েছে আমরা দুপুর 12টা বা 1টার সময়, দুপুর 12টা 11টার সময় যাচ্ছি, রাত্রি 3টার সময় ফিরছি, কেউ জানেই না ঘরে, জানে অফিস যাচ্ছে আসছে, কাজ শুধু শুধু শেখার জন্য এসব করেছি। এবার সেখানে একটা অপশন ছিল, সেটা হচ্ছে অন সাইট, মানে 2-3 বছর পরেই ফরেন এতে পাঠায়, যেমন শিবুদাকে পাঠিয়েছি, এবং অন সাইট থাকে। অ্যাকচুয়ালি ওইটাই হচ্ছে একটা সব থেকে বড় প্রফিট আইটি সেক্টরে কাজ করলে। নাহলে ইন্ডিয়াতে থাকলে খুবই কম স্যালারি দেয়, মানে কন্টিনিউ কেউ 5 বছর 10 বছর করে গেলার পরে মনে হয় হাতে কোনো টাকাই নেই বা কিছুই করতে পারবে না। শহরে এবার হায়দ্রাবাদ শহরের লাইফ, সেখানেও লাইফস্টাইল মেনটেন করতে গিয়েও তো পয়সা যাচ্ছে। তো সবারই টার্গেট থাকে ওই অনসাইটটা পেয়ে গেলে একটা লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু 4 বছর ধরে দেখলাম সেখানেও দেখি সারা তেলানি সিস্টেম, মানে আমি যদি ম্যানেজারকে তেলাই, আমি কাজ করি না করি সে আমাকে ঠিক পাঠিয়ে দেবে। কিন্তু আমি যদি নর্মাল থাকি, না তেলে কাজ করছি আসছি, আমি প্রফেশনাল লাইফ কাটাচ্ছি, সে পাতেই দেবে না। সেখান থেকে বলে তো গেলে হবে না এখান থেকে, বলে ছেড়ে দিলাম। আমি বলি না, এরা দেবে না ইচ্ছা করে। 2 বছর ধরে ভিসাটা ক্যান্সেল হয়ে গেল, মানে যাইনি লটারিতে।
ইউএসএ তো লটারি লটারি হয়? লটারি H1B যে ভিসাটা হয় এটা লটারি হয়। লটারি হয় মানে হয়তো টিসিএস 10,000 ছেলেকে নমিনেট করেছে, বিভিন্ন প্রজেক্ট আছে। টিসিএস সব থেকে বড় এমপ্লয়ার, টিসিএস, ইনফোসিস আছে, উইপ্রো, আইবিএম, সবারই কিছু কিছু এমপ্লয়ি করে দিয়ে একটা বাক্সে ফেলে। এবার লটারি হিসাব, বাক্সে ফেলে মানে লটারি, অনলাইন লটারি হয়, সেই লটারি থেকে সিলেক্ট করে নিয়ে এসে দেওয়া হয়। এবার বেশিরভাগ টিসিএস এর চান্স থাকে, কারণ টিসিএস কে বেশি ভিসা দেয়, এখনো দেয় সব সময় একটা প্রেফারেন্স, কারণ টিসিএস এর অনেক এমপ্লয়ি, এই জন্য টিসিএস কে প্রেফারেন্স দিয়ে একটা চান্স থাকে। সে ফার্স্ট টাইম না হলে সেকেন্ড টাইম, সেকেন্ড হলে থার্ড টাইমে অবশ্যই ভিসাটা লাগবে, এরকম হয়। কিন্তু প্রথমবারে হলো না, যাইনি, আমার লটারিতেই যায়নি। সেকেন্ডবারে আমি ডিলে করে করেও দিয়েছি, লটারিতে গেছে কি যায়নি আমি খেয়াল করে দিয়ে পালিয়ে এসেছি। আমি বলি না, এদের কাছে থাকা যাবে, তেল আমি মারবো না। অ্যাকচুয়ালি কলকাতা থেকে পালিয়ে আসার প্রধান কারণ হচ্ছে তেল মারানো। কলকাতা থাকা মানে তেল মারানো, ম্যানেজার চামচাগিরি করতে হবে, চা খেতে যেতে হবে, ডিনার লাঞ্চ এইসব একসঙ্গে গেলে তুমি তার গুড বুকে থাকলে তুমি ভালো। ওই চামচাগিরি থেকে বেরোনোর জন্য কলকাতা থেকে এসে আমি হায়দ্রাবাদে আবারও করবো, আমি বলছি একদম নয়, যা হবে নিজের ট্যালেন্টে। পালিয়ে এলাম, গিয়ে জয়েন করলাম ক্যাবজিমিনি হায়দ্রাবাদেই। অ্যাকচুয়ালি ব্যাঙ্গালোর যাইনি, তার কারণ হচ্ছে ব্যাঙ্গালোরে একটু কনজেশন, মানে খুবই ট্রাফিক বা লোকজনের ভিড়টা প্রচুর, এরকম ধরনের প্রবলেম থাকার জন্য ব্যাঙ্গালোরে কোনোদিন মন করেনি যেতে। তার সঙ্গে হায়দ্রাবাদে, আর হায়দ্রাবাদে খুব ভালো লেগে গেছে 4 বছর থাকার পর। আর প্রচুর ফ্রেন্ড, খেলাধুলো সব এইখানে যেরকম খেলতে খেলতে যাচ্ছে, একদম সেরকম লাইফ ছিল, উইকেন্ডে খেলা সব কিছু চলছে। তো গেলাম ক্যাবজিমিনিতে বিজয়ের সঙ্গে দেখা হলো। বিজয় বললাম, বিজয় মানে যার কারণে আমি এখানে এসেছি। এবার বিজয় তখন ওর বিয়ে হয়ে গেছে, ওর বাচ্চাটাও ছোট বাচ্চা ছিল, ওর বাচ্চাটাকে নিয়ে আসতো মাঝে মাঝে, ওর বাচ্চাটা হয়ে গেছিলো। তো আমরা দুজনেই সেখানে হয়ে গেছিল? হ্যাঁ, সেখানেই বাচ্চা হয়ে গেছিলো। 2017 সালের কাহিনী এটা, 2016 ঠিক পরে পরে আমরা দুজনে একই প্রজেক্টে। 8 বছর তো মনে হ্যাঁ, হয়ে যাবে। এইবার বিজয় আর আমি দুজনেই আমরা কানাডা যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি, আইএলটিএস দিচ্ছি। আর কানাডা যাওয়ার জন্য ওখানে অনেক রকমের এজেন্সি থাকে, তাদেরকে একটা ইয়ে করে তারা ফাইল টাইল বানিয়ে দেয় সব। সেখানেও প্রায় 60-70 হাজার টাকা দিয়ে দিয়েছিলাম আমি। 60-70 না, 30,000 টাকা মনে অ্যাডভান্স দিয়েছিলাম, তার টোটাল বিল ছিল মানে 60-70 এরকম কিছু। সে করে দেবে সব কিছু। সেখানে কানাডাতে গেলে কি হয়, পিআরটা দিয়ে দেয়, মানে পার্মানেন্ট রেসিডেন্ট, তোমাকে ভিসাটা ইয়ে দিয়ে দেবে এবং তুমি গিয়ে জবটা পেয়ে যাবে easily। তো সেই টার্গেট নিয়ে এগোচ্ছিল এবং আইএলটিএসও ভালোই স্কোর এসেছিল, মানে কোয়ালিফাই করার 3বার দিয়েছিলাম। খুব কঠিন ছিল প্রথম প্রথম প্রথমবারে ভালো হয়নি, সেকেন্ডবারও খুব একটা প্রথম থার্ডবারে মোটামুটি কোয়ালিফিকেশনের মার্কসটা চলে এসেছিল। এবার যখন কানাডাটা ট্রাই করছিলাম, বিজয় আর কানাডা ট্রাই করেনি। অ্যাকচুয়ালি বিজয়ের সঙ্গে পল্লবীর যোগাযোগটা হয়ে গেছিল কোনোভাবে। ও বলছে আমি ইউকে যাচ্ছি, তুই দেখ কী করবি। এবার তখন কথা হতে হতে আমি আবার ক্যাবজিমিনি চেঞ্জ করে আবার টেক মাহিন্দ্রা ঢুকে গেছি। আমি আবার একটা কোম্পানি চেঞ্জ করে দিই পয়সা বাড়ানোর জন্য, কোম্পানি চেঞ্জ করে দিয়েছি দিয়ে, কিন্তু যোগাযোগ আছে দুজনের মধ্যে। ও এবার চলে এসছে ইউকেতে, এবার কথাবার্তা হতো মাঝে মাঝে, এরকম আসছি এরকম জব। এবার প্রথম ইউকেতে আসলে 2-3-4 মাস পর্যন্ত জব নাও থাকতে পারে, এরকম একটা ব্যাপার আছে। এখানে নিজেকে জব খুঁজতে হয়, স্পন্সরশিপটা দেবে কোম্পানি, কিন্তু জবটা কোম্পানি দেবে না, তোমাকে খুঁজতে হবে ইন্টারভিউ দিয়ে, তাহলে তোমার ট্যালেন্ট অনুযায়ী তোমাকে খুঁজতে হবে, ঠিক আছে। ভিসাটা খালি দিয়ে দেবে, খালি ওই সময়টা ওরা চার্জ করবে। এবার একটা ইয়ে থাকে যে আমি যেহেতু স্পন্সরশিপটা দিলাম, তোমাকে 10%, 15%, কেউ 18%, তোমাকে যত স্যালারি পাবে সেটা আমাকে দিতে হবে এই 2-3 বছর বা কিছু একটা, এরকম একটা ডিল থাকে। তো সেই এতে বিজয় চলে এসছে, এসে বললো না আমি 3-4 বছর পরে, 3-4 মাস পরে আমি তো জব পেয়ে গেছি। ওর বন্ধুর কাছে থাকতো, ওর ওয়াইফ আর ওর ছেলেকে রেখে এসেছিল ইন্ডিয়াতে, ও একাই থাকতো এসে। তো হতে হতে ও অনেকদিন ধরে বলছে কি করবি তাহলে দেখ সেদিকে, আমি বলছি সেদিকে খুব একটা এগোইনি। তখন অ্যাকচুয়ালি তখন নতুন টেকনোলজি চেঞ্জ হচ্ছে, এই যে ক্লাউড, হ্যাঁ, এই যে এই ধরনের এই যে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইসব মেশিন লার্নিং, এইসব তখন ধীরে ধীরে নতুন মার্কেটে আসছে। অ্যাকচুয়ালি আমরা খুব পুরোনো টেকনোলজিতে কাজ করতাম। বিজয়কেই আমি বললাম যে এই সব স্পার্ক ফর নতুন টেকনোলজি আসছে, এগুলো কাজ করো, নাহলে মার্কেটে যাবে না। করে করে আমার দুজনের মধ্যে খুব ভালো ইন্টারাকশন হয়ে গেছিলো। এবং ও এখানে প্রজেক্টে এসেও এমন হয়েছে, এক একটা প্রজেক্টে ও কাজ করে দিয়েছে, পারেনি, ও ফোন করেছে এটা করে দিতে হবে তোকে। এবার অফিস শেষ হয়ে গেলে এখানকার এই বিকেলবেলা মানে কি, সেখানে রাত হয়ে গেছে, অফিস ছুটি গেছে, এই বিকেলবেলা বসে বসে তার অনেক প্রজেক্ট করে দিয়েছি।
এবার দিয়ে এইভাবে চলতে চলতে ও অনেকখান দিন ধরে বলছে যে তুই বললেই আমি তাকে স্পন্সরশিপের কথা বলবো, চলে আসবি, হয়ে যাবে 1-2 মাসের মধ্যেই এখানে চলে আসবি, এরকম ধরে বলছো। এবার এইসব বলতে বলতেও অ্যাকচুয়ালি আমি ওই যে ব্যাকগ্রাউন্ডটা বললাম না, যে আর্থিক সমস্যা সবসময় ছিল, সব সময় মাথার মধ্যে ছিল পকেটে যখনই পয়সা আসবে যে কোনো গরিব ছেলে আমি আমার আশেপাশে যাকে পাবো তার বই কিনে দেওয়া, খাতা, তার পড়াশুনো যেন তার না আমার বন্ধ হয়ে যাচ্ছিল না, যেন বন্ধ না হয়। 2012-তে চাকরি পেয়েছি, প্রথম 2 বছর একটু প্রবলেম ছিল, 2014 থেকে কন্টিনিউ আমি যে স্কুলে মাধ্যমিক পাস করে এসেছি সেই স্কুলে পয়সা দিয়ে আসতাম। আমি বললাম প্রতি বছর 5টা করে ছেলে ধরে তাদেরকে 1000 টাকা করে দিবি, এটা করে আসছিলাম, পয়সা দিতাম। এবার চেনাশোনা লোক ছিল, আমার কাকুর হাত দিয়ে স্কুলে পাঠাতাম, এবং স্কুলের ক্লার্ক ছিল সেই লোকটা। সেই লোকটা পর এবছর যে ইন্ডিয়াতে ছিলাম, গিয়ে জানলাম 10 বছরে তার যে 10 বছরে 5,000 টাকা করে হলে 50,000 টাকা, সেই 50,000 টাকার কোনো হিসাব নেই। মানে আমি টোটাল ইচ্ছা করেই ভুলে গেছিলাম এই কারণে যে আমি 10 বছর পরে ফিরে গিয়ে দেখবো কোন 50টা ছেলেকে তুমি পয়সা দিয়েছো, তারা কি করছে, তারা জীবনে কোনো উন্নতি করতে পারছে কিনা, বা আরো কিছু তার হেল্প লাগবে কিনা, কেউ হয়তো গ্র্যাজুয়েশনে গেছে বা কেউ পোস্ট গ্র্যাজুয়েশন কিছু করছে, তাহলে তাকে আমি একটা গাইডলাইন। এবং আমি তো হায়দ্রাবাদ চলে এসেছি না, সেই জন্য ইন্টারাকশনটা কমে গেছিলো ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে। আমি কাকুর হাত দিয়েই পাঠাতাম, জিনিসটা পুরো ইগনোরের মধ্যেই রেখেছিলাম। এবারে গিয়ে দেখলাম ওই পয়সাটা ঘাপলা, মানে ওই 5,000 টাকা নিয়ে ব্যাগ কিছু একটা কিনে দিয়ে 2-3 হাজার টাকার করে দিয়ে বাকি টাকা ঝেড়ে দিয়ে সমাপ্ত। প্রতি বারের হিসাব যখন বের করলাম, বলে এই হিসাবটা দেখো তো। আমি, আমাদের একটা প্রাক্তন টিচার ছিল আমাদের সময়কার, রিটায়ার হয়ে গেছে এখন, সে আর একজন আমাদের প্রণবেশ কাকু বলে আমাদের একজন ডাক্তার ছিল, আমার বাবার বন্ধু, এবং সে হচ্ছে ছিল, সে ওই স্কুলের সেক্রেটারিও ছিল একটা সময়। দুজনকে বললাম চলো স্কুলে যাবো। স্কুলে অ্যাকচুয়ালি আশপাশ থেকে শুনতে পাচ্ছিলাম স্কুলের মধ্যে ঘাপলা চলছে বিভিন্ন কেউ স্কুলের কোনো ফান্ডে টাকা আসলো, বিল্ডিং তৈরি হবে, লাইব্রেরি তৈরি হবে, কিছু ইকুইপমেন্ট কেনা হবে, বা মিড ডে মিলের টাকা আসছে, এই বিভিন্ন পারপাসে ঘাপলা চলছে, এটা জানতে পারি আমি। জানতে পারার পর এবারে এটা করেছি, গিয়ে খোঁজ নিলাম। এবার ওই 2014 থেকে করে যাচ্ছি, 2017, 18, 19 হয়ে গেছে, পয়সা দিয়ে যাচ্ছি। আবার বিজয় সিং যখন সব কিছু ফাইনাল হলো 2019-এ চলে এলাম এখানে ওকে বলে। কিন্তু ওই যে স্কুলের অনুদান দেওয়াটা কোনোদিন বন্ধ হয়নি। তারপরে এখানে আসার পর কি বিয়ের অনেক পরে আমার মায়ের ক্যান্সার ধরা পড়লো, কিন্তু কোনোদিন স্কুলের টাকা বন্ধ করিনি। আমি বলেছি 5,000 টাকা মাত্র দিতে, আমি বললাম শুধুমাত্র ওইটাকে টাকার জন্যে 5টা ছেলে উপকার পাবে, বন্ধ করার দরকার নেই, কন্টিনিউ চালিয়ে যাও। সবসময় দাঁড়িয়েছি, এবং সবসময় এক্ষেত্রে আমি সবসময় বলি, আমরা যখন গাড়ি নিয়ে যাই, এই কত সুন্দর হসপিটাল, কত সুন্দর কলেজ, ও খালি জিজ্ঞেস করবে কি গো এটা বানাবে নাকি, আচ্ছা হ্যাঁ বানাবো, শ্যামপুরে বানাবো, সব সময় শ্যামপুরে বানাবো। ওকে জিজ্ঞেস কর কেন তুমি এখানে কেন বানাবে না, কোন একটা ধরো বিজনেস, এই বিজনেসটা ভালো, এটা মার্কেটে শ্যামপুরে খুললে ভালো হয়, সেখানকার ছেলেরা চাকরি করে, সব সময় বলি ওকে। কেন তুমি এখানে কেন করবে না? তার কারণটা হচ্ছে আমি মানে এমন একটা ব্যাকগ্রাউন্ড থেকে উঠে এসেছি, আমি কোনোদিন ভুলতে পারবো না জীবনে, মানে আমি যে ওই জায়গা থেকে এসেছি। এবং যখন গ্রামে তুই তো গ্রাম থেকে এসেছিস, এই সবে তুই তো জানিস গ্রামের অবস্থা কি, পশ্চিমবঙ্গের অবস্থা তো আরো মানে বিহারের সঙ্গে তুলনা হয় এখন। গ্রামে ছিলাম, প্লাস আমি নিজেও আগে থেকেও জানতাম, কন্টিনিউ ওদেরকেই হেল্প করা, ওদেরকে পয়সা দেওয়া। কেউ ফোন করবে যে দাদা এরকম হসপিটালে ভর্তি আছে, টাকা লাগবে, কত টাকা লাগবে, 10,000, 15,000, আচ্ছা ঠিক আছে নে। কন্টিনিউ টোটাল 2014 সাল থেকে শুধু এই সবই করে। কেউ স্কুলে ভর্তি হবে, কত লাখ টাকা চাইছে, 20,000 টাকা হয়তো আমি দিলাম, হিসাব মানে কোনো হিসাব নেই আমি কত টাকা এইভাবে দিয়েছি। শুধু তবে একটাই শুধু বলেছি যে কার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, এই সব কাপড় আমি কোনো টাকা দেবো না। কেউ স্কুলে গেছে, কারো হসপিটালের প্রয়োজন, হ্যাঁ, কারো একদম ড্রেস ফ্রেস কিছু নেই। একটা একটা ঘটনা বলি এবার ওই যে ঘাপলাটা করার পর মাথাটা এত গরম হয়ে গেছে, মানে মাথায় আগুন জ্বলছে আমার। স্কুলে গেছি, স্কুলে গিয়ে একটা রুমে ডেকেছি হেডমাস্টার, 2জন ক্লার্ক, আর হেডমাস্টার রিটায়ার করে যাচ্ছে নেক্সট উইকে, ইনচার্জ যে হবে তাকে, আমরা 3জন বসে শুরু করলাম এরকম ব্যাপার। এবার বললাম যে আমি এরকম, যে ইনচার্জ বা নতুন যারা স্টাফ হবে তারা জানতো না যে এরকম আমি যে দিচ্ছি, এমনও হয়েছে যে আমি যে দিচ্ছি এটা জানতো না। এবার এর মধ্যে কি হয়েছে, আমাদের একটা প্রাক্তন টিচার
যার দুটো ছেলে, একটা ছেলে ক্যান্সারে মারা গেছে। সেই টিচার কি করেছে, 10,000 টাকা এফডি করে দিয়েছে। ওই এফডি থেকে যে সুদ আসবে সেই সুদের টাকাটা মাধ্যমিকে যে ফার্স্ট হবে তাকে দিতে বলে প্রতি বছর। এটা হচ্ছে সার্কেল, তার এফডিটা করা থাকবে, সুদের টাকাটা সে দিবে। এইবার তারা কি করেছে, সেই টাকা না এফডি করে টাকাটাকে ভাঙিয়ে কোথায় কি খরচা করে ফেলছে। সেই টিচার জানতে পেরেছে, আমাকে ফোন করেছে, সেলাই একটু এরকম হয়েছে, তুই গিয়ে খোঁজ নে, তুই কালকে সকালে গিয়ে খোঁজ নিবি, আমাকে জানাবি কি হয়েছে। আমি টোটাল সমস্ত কাহিনী শুনে আমার পুরো মাথা গরম। সব তৃণমূলী লোক, মানে ক্লার্কটাই সব চালাতো, স্কুলের হেডমাস্টারটা একটু মানে ভীতু টাইপের আর কি, খুব একটা স্ট্রং বা গলার ভয়েস বা কোনো রকম গাম্ভীর্য টাইপ নেই। তাকে টুপি পরিয়ে ওরা কি করেছে, ব্ল্যাঙ্ক চেকে সাইন করে নিল 5 লাখ বা কোন পারপাস কিছু, ব্ল্যাঙ্ক চেকে সাইন করতো, তারপর অ্যামাউন্টটা পরে বসাতো সাইন করে নেওয়ার পর। এইভাবে পুরো ঘাপলা 10-12 বছর ধরে চালিয়েছে টোটো। পরে গিয়ে জানলাম যে টোটাল প্রায় 1.5 কোটি বা 1,40,00,000 টাকার মতো ঘাপলা হয়েছে এদিক ওদিক করে, এইসব কারবার হয়েছে স্কুলে। গিয়ে জিজ্ঞেস করলাম যে আমরা যে গিফটের টাকা, আমরা ওইসব দিকে যাইনি, মিড ডে মিলের টাকার এইসব, আমরা যে গিফটের টাকাগুলো বিভিন্ন প্রাক্তন স্টুডেন্ট এবং টিচাররা যে দিয়েছে, তার তো একটা লিস্ট থাকবে। অ্যানুয়াল স্পোর্টসের যে এটা দেওয়া হয় পুরস্কার বিতরণী, সেখানেই ওই পুরস্কারগুলো দেওয়া হয় আর কি, টাকা বা বই বা যাই দেওয়া হোক দেওয়া হয়, যে তার তো একটা লিস্ট থাকবে। তার কি কোনো রকম লিস্ট আছে যে বছর অ্যানুয়াল স্পোর্টসে এই এই দেওয়া হবে, এই এই ব্যক্তি দিচ্ছে, দেখান সেই কথা। বাস, কেউ কোনোদিন কোশ্চেন করেনি, এরকম তো কিছু নেই আমাদের, আমরা র্যান্ডামলি একটা কিছু দিই, যত টাকা টোটাল আছে সেখান থেকে। আমি বলছি ওরকম হয়তো হবে না, কেউ তো বলে গেছে যে আমার একজন যে প্রাক্তন টিচারের কথা বললাম, সে তার ছেলের মৃত্যুর কারণে তার স্মৃতির উদ্দেশ্যে একটা পুরস্কার, তাহলে তোমার তো একটা নাম থাকবে, এই স্মৃতিতে এই পুরস্কারটা মাধ্যমিকে দেবে। এইভাবে হয় প্রত্যেকটা স্কুলে, একটা নিয়ম, একটা লেখা আছে, একটা 20টা-25টা পুরস্কার থাকবে, এই 20টা-25টা পুরস্কারে এইগুলো দেওয়া হবে। আচ্ছা, আমি বললাম স্যারেরটা, আমারটা কি ব্যাপার হলো। এবার নতুন যে টিচার যান, এবার তাকে বললাম আমি তো আপনার ব্যাপারটা, আমি বললাম, আমি পুরোটা বললাম যে 2014 সাল থেকে আমি 5,000 টাকা করে দিয়ে আসছি, এরকম প্রতি বছর 5টা স্টুডেন্টকে 1,000 টাকা করে দেবে বই কেনার জন্য, বা যদি পারেন বই কিনে দেবেন 1,000 টাকা, কিছু একটা অপশন, সেটা স্টুডেন্টদের সঙ্গে ইন্টারাকশন করে নিজেদের মধ্যে একটা সামঞ্জস্য করে নেবে। বলছে না, এরকম তো কিছু হয়নি, এরকম কোনো রেকর্ড নেই। বলছি যা সালা, আমি একটা করলাম একটা ভালো ইয়েতে, আপনারা এইসব কি করেছেন এত বছর ধরে। যে হেড টিচার রিটায়ার করে যাবে, ওনাকে বললাম যে আপনি তো ছিলেন, আপনি কোথায় ছিলেন। ও আমাদের সময়ও টিচার ছিল, এখন রিটায়ার করছে। উনি এইসব শুনে, উনি জানেন ঘাপলা হয়েছে সব কিছু, চেয়ারে বসে এরকম অজ্ঞান হয়ে গেছে, পুরো ফিট হয়ে গেছে। এবার সেটা সত্যি হয়েছে কি অ্যাক্টিং করছে সেটা একটু ডাউটের বিষয়। পাশে প্রণবেশ ডাক্তার যে বললাম, আমার বাবার বন্ধু, সে হচ্ছে, আমি বললাম কাকু হাতটা দেখো কি ব্যাপার কি অবস্থা। আর কোনো রকম সে কথাই বলছে না। তাকে গিয়ে স্টাফ রুমে শুয়ে টুয়ে দেওয়া হলো, বাকি স্টাফদের সঙ্গে কথা বলা হলো যে এরকম ব্যাপার হয়েছে। নতুন যে টিচার ইনচার্জ, উনি খুব ভালো ব্যক্তি, নিজের পকেটের পয়সা খরচা করে উনি আশ্রম বানাচ্ছে, কারো গরিবদেরকে বই দেওয়া, কার চিকিৎসা করার জন্য একটা আশ্রম হয়ে তৈরি হচ্ছে, সেসব তৈরি জমি টমি কিনে সব আশ্রম ওরা বানাচ্ছে। সেই মহারাজের কাছে পরে নিয়ে গেছিলো, আমার সঙ্গে পরিচয় তার ওই সময় থেকে হলো ওনার। উনি নিয়ে গিয়ে বললো তুমি তো এরকম ব্যক্তি, এরকম ব্যক্তি তো নেই সব এলাকায়, তোমাকে তাহলে নিয়ে যাওয়া এই গুরুজির কাছে। নিয়ে গিয়ে তার সঙ্গে তার কাহিনীটা পরে বলছি। তো বলছে না আমি তো জানতাম না। আমি বলছি একটা কাজ করুন, আমি যেহেতু জেনে গেছি এনার কিছু হবে না, আপনি ভালোভাবে চালান, আমি যখন পারি খোঁজ নেবো, বা ইন্ডিয়াতে আসলে আপনার সঙ্গে তো দেখা আমার হবেই, আপনি ঠিকঠাক করে চালান। এবার স্কুলে সায়েন্স ডিপার্টমেন্ট আসেনি, স্কুলে এইচএস, আমরা যখন পরীক্ষা দিয়ে পড়তাম তখন মাধ্যমিক ছিল, এখন এইচএস বসে গেছে, কিন্তু এইচএস আর্টস আছে, সায়েন্স আসেনি কেন, যে যথেষ্ট ইকুইপমেন্ট মানে ল্যাব ট্যাব এগুলো সব দেখাতে পারেনি বলে আসে। বা বিল্ডিং সেই বিল্ডিংটাও বানিয়েছে, একটা সামনে একটা মাঠ ছিল সুন্দর মতো খেলার, তার পাশে জমি ছিল, সেই জমিগুলো কিনে যদি বিল্ডিংটা বানাতো তাহলে মাঠ থাকতো, খোলামেলা থাকতো। এখন পুরো অন্ধকার হয়েছে স্কুলটা, চারদিকটা ঘিরে দিয়ে শুধু কাজ করিয়ে টাকাটা কিভাবে মারা যায় এইসব ধান্দা করে এইসব করেছে। মানে সব সময় শ্যাম্পু নিয়েই ভাবতাম। এবার এখনো পর্যন্ত অ্যাকচুয়ালি শ্যামপুরে শুধু আমাদের মাধ্যমিকের ব্যাচ নয়, উচ্চ মাধ্যমিকের ব্যাচেও যে সমস্ত পড়তাম, অনেকেই কেউ ফ্রান্সে, কেউ
নেদারল্যান্ড, কেউ আমেরিকা, এরকম আছে। শুধু আমার ব্যাচ নেই, আরও অনেক ব্যাচ আছে, আইআইটিতে কেউ রিসার্চ করছে। হ্যাঁ, খুব ভালো, মানে শ্যামপুর থেকে খুবই ট্যালেন্টেড ছেলে বেরোয়, আমি তো নিজে থেকে বলছি। আর শ্যামপুরে খেলার একটা বিশেষ ইয়ে ছিল, মানে ফুটবল, ক্রিকেট সব কিছু। ক্রিকেটটা যদিও বা চলে, ওই 10 ওভার 5 ওভারের খেলা, ওটা তো খেলা করলে কিছু নয়। মেন হচ্ছে ফুটবল, বিশাল ফুটবল খেলার একটা ইয়ে। গিয়ে দেখি টোটাল বন্ধ। আমি বললাম আমি পয়সা দেবো, পার মান্থ 5-7, কোনো মাসে 10,000 টাকা খরচা হয়। আমি পয়সা দিই, জবে থেকে ছিলাম ইন্ডিয়াতে, ফুটবল চালু করিয়েছি, পয়সা দিয়েছি। প্রায় 20টা স্কুলে গেছি। স্কুলের খেলা তো মমতা ব্যানার্জি বন্ধ করে দিয়েছে। আগে যে ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন ছিল, সেটা সেই সাবজেক্টটাই নেই। আচ্ছা, সেটা কি জানিস? না। আমি গিয়ে জানলাম, আমি জানতাম না তো। হ্যাঁ, কি মাস্টারদেরকে গিয়ে জিজ্ঞেস করলাম কি ব্যাপার সাবজেক্ট। ওই সাবজেক্টটা হলে কি হতো, খেলা একটা থাকতো, যোগ ব্যায়াম এসব থাকতো। আর ওয়ার্ক এডুকেশনে কি থাকতো, একটা প্র্যাকটিক্যাল বানানো, হুম, একটা গার্ডেন বানানো, তার বেসিস করে একটা নাম্বার দেওয়া হতো। হ্যাঁ, ফিজিক্যাল এডুকেশন, ওয়ার্ক এডুকেশন, মমতা ব্যানার্জি তুলে দিয়েছে সেই সাবজেক্টটাকে। হ্যাঁ, 9-10 ছিল। নেই, 9-10 টেনে মাধ্যমিকে যে পরীক্ষাটা হয়, এবার সেটা যেহেতু টেনে আছে, স্কুল কি করতো, পরীক্ষার পরে যে 6, 7, 8 থেকেই করাতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। যেহেতু টেনে মাধ্যমিকে পরীক্ষা দিতে হবে, 7, 8, 9, 10 7, 8, 9, 10 এই চারটে তো করাতো। চারটে class। তাহলে যোগ ব্যায়াম সঙ্গে কাবাডি, ফুটবল, খো সব হতো, টোটাল এনসিসিও হতো তো। এনসিসিটা ভলেন্টারি। এবার কোনো কোনো স্কুলে ছিল, সব স্কুলে এনসিসিটা ছিল না, এনসিসি ছিল না। এবার ওই স্কুলের খেলাটা হতো। এবার গিয়ে দেখি ছেলেগুলো ফোন এখন তো পেয়ে গেছে, তুই যে তোকে বলছিলাম না গেম চলে এসছে, অনলাইন গেম, আর ওই যে তোর Dream11 আর কি কি সব এসছে, পয়সা দিয়ে এইসব করছে। ছেলেদের মধ্যে পড়াশোনাও গেছে, খেলা গেছে, ফোন দিয়ে। এবার ছেলেদের এন্টারটেনমেন্ট, মেন এন্টারটেনমেন্ট কি, খেলাধুলো। বিকেলে মাঠে নিয়ে গেলে আর এন্টারটেনমেন্ট কিছু দরকার হতো না আমাদের। কিন্তু এখন তাদেরকে যদি বন্ধই করবে, না খেলতে হবে না, কিছু করতে হবে, ফোন নিয়ে বসতে হবে না, তার দোষটা কি? একটা বাচ্চা ছেলে, তার জ্ঞান হয়নি, মাধ্যমিক পরীক্ষা দেয়নি, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়নি, তার তো জ্ঞান কম। তাকে যদি মাঠে ঠেলি ডেলি, সে ঠিক থাকবে। আমি আর একটা দীপঙ্কর দা বলে একজন আছে, আমরা দুজনে মিলে প্রায় 20টা স্কুলে গিয়ে 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 বললাম স্কুলের খেলা চালু কর, আমরা পয়সা দেবো, রেফারি পাঠাবো, সব কিছু করবো, শুধু ছেলেদেরকে জুতোটা পরে নামতে হবে। করে করে স্কুলের এখন প্রায় চারিদিকে খেলা হচ্ছে, বিভিন্ন জায়গায় ছেলেগুলো খেলতে যাচ্ছে, কলকাতা মাঠে ঘাটেও খেলতে যাচ্ছে। এবার এইটা মানে জং ধরে যাওয়া মেশিনটাকে আবার জং ছাড়িয়ে শুরু করার একটু প্রবলেম হচ্ছে, কিন্তু চলছে ভালোই। আর একটা সমস্যা হচ্ছে, এই যে বললাম ট্যালেন্টেড ছেলের অভাব নেই, শুধু খেলাধুলো বা পড়াশোনার জন্য সব ক্ষেত্রেই। আমাদের শ্যামপুরে হসপিটাল নেই, আমাদেরকে যেতে হয় উলিবেড়ে। 40 গাদিয়াড়া থেকে 40 কিলোমিটার দূরে গিয়ে হসপিটাল আমাদের চিকিৎসা করাতে হয় যদি কারো কিছু হয়। এটা সামান্য সামনে আছে একটা হসপিটাল নামে, কিন্তু সেখানে যদি কোনো প্রেগনেন্ট মহিলাকে নিয়ে যায়, 2 ঘন্টা পরে বলে উলিবেড়ে নিয়ে যাও, বলবে 100%, মানে খুবই হয়তো 100টাই একটা কি দুটো হয়তো প্রসব করিয়েছে, এরকম অবস্থা। খুবই জঘন্য হয়, 40 কিলোমিটার দূরে গিয়ে যেতে হয়। তো এটা নিয়ে অনেকেরই একটা দাবি আছে যে একটা হসপিটাল, আমি তো নিজে থেকে ঠিক করে এসেছি। এবার স্কুলের ঘাপলাটার কারণে এত মাথাটা গরম হলো, আমি ইচ্ছা করে সবাই, আমার বন্ধু বান্ধব সবাইকে বললাম, বিভিন্ন স্কুল থেকে, আশেপাশের অ্যাকচুয়ালি মেনলি 3টে স্কুল থেকে, আর ছাড়াও আরও অন্য স্কুল থেকে 100টা ছেলে খুঁজে আন, গরিব 100টা ছেলেকে 1,000 টাকা করে দিলাম, টিফিন দিলাম। গেস্ট ওই যে মহারাজ ছিল, স্কুলের টিচার, প্রফেসর ছিল, আমার নিজের বন্ধুরা ছিল, শ্যামপুরের কয়েকজন ছেলে ছিল, সবাইকে নিয়ে অনুষ্ঠানটা করলাম। 100টা ছেলেকে দিয়ে পয়সা দিলাম, দিয়ে মানে এক প্রকার পাপের প্রায়শ্চিত্ত করলাম আর কি। আমি বললাম এবার থেকে আর স্কুলে নয়, এবার থেকে আমি নিজেই করবো। মানে এত ছেলেদের কাহিনী শুনছি, এত এত তাদের এত মানে ভালো লেগেছে যে এরকম লোক সমাজে থাকে না। এসে কেউ হাত ধরছে, কেউ প্রণাম করছে, কেউ কাঁদছে। আচ্ছা, আমাদের ওখানে এই তখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের রেজাল্ট বেরোচ্ছিল, মাধ্যমিকে একটা মেয়ে র্যাঙ্ক করেছিল, চুপি চুপি তাকে ডেকেছিলাম অনুষ্ঠানে, পুরস্কারও দিয়েছিলাম। তাকে বললাম এই তো দিলে তো হবে না, মাত্র মাধ্যমিকে যাচ্ছে, ওর বইপত্র সব কিছু লাগবে। গরিবের, একদম গরিবের বাবাটা একজন ডাক্তারের, গাড়ি চালিয়ে সংসার চালায়, কিন্তু খুব ভালো ফ্যামিলি, বাড়িতে চাষবাস সব কিছু করে গিয়েছিলাম আমরা। সে তো ফল টল খাইয়ে বিশাল ঘর থেকে নিয়ে যাও, সবজি নিয়ে যাও, এইসব করছে। আমি বললাম দেখ বোন, তোকে চিন্তা করতে হবে না, তোর সব বই আমি কিনে দেবো, ওর সব বই কিনে যাও। আমার একটা বন্ধু আছে বিলাস বলে, সে সব কিছু করে আমার হয়ে। তাকে বললাম ওর যা যা বই লাগবে যেখান থেকে পারিস এনে দে, আমি পয়সা দিচ্ছি। ও
ওর সমস্ত বই কিনে দিয়েছি। এরকম আরও অনেক একটা বাড়িতে গেছি, তার বাড়িটা মানে কি এরকম একটা ঘর, তার রাস্তার ধারে একটা যেরকম ইয়ে থাকে না, গেট থাকে না, খুলে দিলে দোকান খুলে যায়, দোকান ঘর টাইপের। দোকান ঘরের ঝাঁপটা খুললেই একটা ইয়ে বসানো আছে, দর্জি মেশিন। যে দর্জিটাতে মাটা দর্জি সেলাই করে, ছেলেটাও করে কখনো কখনো। দর্জির পিছনে একটা টিনের ওই পারে বিছানা, বিছানার সামনে কিচেনে একটা গ্যাস লাগানো আছে। এই হচ্ছে তাদের ঘর। মা ছেলে, বাবা নেই। ছেলেটা উচ্চ মাধ্যমিকে স্টার পেয়েছে, না মাধ্যমিকে স্টার পেয়েছে, উচ্চ মাধ্যমিকে ভর্তি হয়েছে। আমি বললাম এর যত বই লাগে একে কিনে দে। সব বই ফই তাকে কিনে দিয়ে এসেছি। তাকেও আবার ওই মেসেজ করেছিলাম, ওই ছেলেটা করে যাচ্ছে আমার হয়ে, সত্যি কথা বলতে। পয়সা পাঠাচ্ছি আর বই কিনে কিনে সব দিচ্ছে, গোটা শ্যাম্পু চলে এই সব করে বেড়াচ্ছি সব সময়। এখানে যখন ছিলাম, মানে যখন ছিলাম ততদিন ওই সবই করতাম। এবার একটা গত বছর অ্যাকচুয়ালি 2019 এসেছিলাম, তো 2025 আমরা আইএলআর হয়ে যাবো, মানে ইনডেফিনাইট লিভ টু রিমেইন, মানে আমরা সারা জীবন থেকে চালিয়ে করতে পারবো। এক প্রকার সিটিজেন টাইপের, সিটিজেন ঠিক নয়, তার আর 1 বছর পরে অ্যাপ্লাই করলে সিটিজেন, ব্রিটিশ সিটিজেন হয়ে যায়। তো আমার এখন তুমি যদি অ্যাপ্লাই করি, আমি এই মে মাসে হয়ে গেছি মানে এলিজিবল ব্রিটিশ সিটিজেন হওয়ার। আমি অ্যাপ্লাই করিনি, ওই বিজয়ের কথা বলছিল, ওরা হয়ে গেছে। ওরা আমার 1 বছর আগে এসেছিল, ওরা ব্রিটিশ সিটিজেন হয়ে গেছে এখন, পাসপোর্ট টাসপোর্ট সব নিয়ে নিয়েছে। আমি নিইনি। আমার সবসময় লক্ষ্য আছে আমি দেশের হয়ে করবো কিছু। ওই যে অনুষ্ঠানটা করলাম, ওখানে বলে এসেছি শ্যামপুরা হসপিটাল আমিই বানাবো। হসপিটাল বানানোর জন্যে আমি 1 লাখ টাকা দিয়েছি, আরও কিছু টাকা দিয়ে দেবো, আমি ঠিক করেছি। জমি টমি কেনার জন্য আমরা সব ঠিক করছি। অ্যাকচুয়ালি আমার আইডিয়াটা হচ্ছে যে জমিটা আমরা কিনবো শ্যামপুরের মোটামুটি বিজনেসম্যান বা আমাদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার ভালোই আছে, সবাই মিলে কেউ 2 বিঘে, কেউ 4 বিঘে, কেউ 5 বিঘে, এইভাবে যদি জমিটা আমরা করে দিতে পারি। এবার জমিটা হয়তো আদান প্রদান করে একটা জায়গাতে হয়তো 10-15 বিঘে জমি যদি জোগাড় করতে পারি, তাহলে একটা হসপিটাল বানানো সম্ভব। এই জমিটা আমরা যদি সব দিই, সরকারকে বলবো যে এখন আমাদের জমি আছে, আমরা জমি দিচ্ছি, আপনারা হসপিটাল বানান। এটা একটা প্রাথমিক আইডিয়া আমার। এইবার সরকার চেঞ্জ হলে বা কেউ শুনলে, এমএলএ বা কেউ, তাহলে হয়তো। তোমাদের ওই সাইডটা কিন্তু এইমস নেই, হ্যাঁ? এইমস কোথায়? মমতা ব্যানার্জি পুরো ধ্বংস করে দিয়ে কোথায় কি এইমস থাকে? না সেটা না, কোথায়? কলকাতা, আচ্ছা ওয়েস্ট বেঙ্গলে কোথায় এইমস আছে? কোথাও নেই, আমি সেটাই বলছি। সে মমতা ব্যানার্জির কথা কেন বললাম? এইমস তো একটা কিছু করার নেই, মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী। উলুবেড়িয়াতে যেতে হয় প্রাইভেটে চিকিৎসা, তাও মানে কি একটা প্রেগনেন্ট মহিলা। আমি তো ওই যে বললাম না, শ্যামপুরের ছেলে মেয়ের জন্মের অভাব নেই, ভালো ভালো ছেলে ট্যালেন্টেড তৈরি হয়, কিন্তু এখনো পর্যন্ত আমাদের মায়েরা তখন জন্ম দিত ছেলেদেরকে কষ্ট করে করে, এখনো দেয়। মানে খুবই মানে মানে বেদনাদায়ক, বিরক্ত লেগেছে আমার। কদিন আগে মেসোর সঙ্গে কথা হচ্ছিল না হসপিটালে, আমি মেসোকে বলে যাচ্ছি হসপিটাল বানাবো, চিন্তা করতে হবে না। আর এই যে মামার কথা বলছিলাম, মোটামুটি আমরা প্রচণ্ড বিরক্ত, এবং আরও অনেকের সঙ্গেই কথা বলে এসেছি বিরক্ত। এবারে যে আসছিলাম বলছে দাদা তুমি চলে যাচ্ছ, অনেক কিছু ইয়ে করছিল, এরা সব ভয় ভয় ছিল। আমি যখনই বেরোতাম হাটে, ভয়ে ভয়ে থাকতো যে এরকম। এই স্কুলে গিয়ে যে ওই কাণ্ডটা করে এসেছি, গোটা অঞ্চলের তৃণমূল ভাবছে এ কবে পালাবে, আমরা বাঁচবো। আমি বলে এসেছি যে আমি আজ ঠিক টাইমে আসবো, ঠিক আছে? অনেক টাকা মেরেছো, একটা লোককে যে 1,10,000 না 20,000 টাকা ঘরের জন্য আসে, তার আগে থেকে বাঁধা আছে, আমার 10 কি 15 আমাকে টাকাটা দিলে তবে তোমার হবে। এমনও হয়েছে তোমার নামটা পাঠাবো, তুমি টাকা দিয়ে দিয়ে হইও, সে 10,000 টাকা ধরিয়ে দিয়েছে তাকে, তার নাম পাঠানোর জন্য, পরের লিস্টে তার নাম আসবে। টাকা মারার পুরো সিস্টেম বানিয়েছে তারা। আমি বলে এসেছি যে এই সিস্টেম যে যে করেছিস তার লিস্ট টাঙাবো মোল্লাহাটে, যে যে গ্রাম থেকে যে যে টাকা করে মেরেছিস তার লিস্ট টাঙাবো, টাকা ফেরত দে, তাহলে বেঁচে যাবি হয়তো। আর আমি তো ওই যে স্কুলে বললাম 1.5 কোটি টাকা লুটেছ, সেই 1.5 কোটি টাকা আমি বললাম ফেরত নিয়ে আয়, তৃণমূল পার্টি বেচে কি করে টাকা নিয়ে আসবি, নিয়ে আয়, আর ওই টাকা দিয়ে লাইব্রেরি বানাবো স্কুলে, যেখান থেকে পারিস নিয়ে আয়। তো এইভাবেই ছিলাম এই কয়েক মাস যখন ইন্ডিয়াতে ছিলাম, কিন্তু চলে আসার পরও ফুটবলটা কন্টিনিউ চালিয়ে যাচ্ছে তারা। সত্যি কথা মানে তাদেরকে ইয়ে করতে হয়, তারাও একটু নিজেরাই কষ্ট করে চালাচ্ছিল, কিন্তু আমি যেতে একটু সাহায্য করতে তারা ঠিকঠাকভাবে একদম কনফিডেন্টলি চালাচ্ছে। এবং হসপিটালের ব্যাপারটা এমনকি আমরা কয়েকটা বিল্ডিং দেখে এসেছি,
ওখানে কোচিং সেন্টার খুলবো বলে। অনেক কোচিং সেন্টারেও প্রবলেম আছে, সেও পয়সা নিয়ে। আমি বল, অনেক ছেলে এসছে যে দাদা পড়তে তো তোমরা বলছো কিন্তু টিউশনে পয়সা নিচ্ছে। টিউশন পয়সা না। হুম। আর ফোন tuition করে পয়সা করে কত প্রচুর মাস্টারকে লাগে। বলছি দেখ একটু কম কর, একে গরিবের ছেলে আছে এরকম। এমন এক অনেক মেয়ে ছেলে মেয়ে আসেনি লিস্টে, যাদেরকে করেছিলাম কোনো কারণে আসেনি, আবার তাদেরকে ঘরে ডেকেছি ফোন করে করে। কি করে মা? বাবা নেই, মা বাসন মাজে ঘরে গিয়ে। তো মেয়ে আছে ছেলে আছে, ছেলে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, মেয়ে মাধ্যমিক পরীক্ষা দিবে। তো মেয়েকে জিজ্ঞেস করলাম কি কি ব্যাপার, বলছে মাধ্যমিক তো আমি দেবো, ভাই দাদা হয়তো কাজে চলে যাবে। কেন? কেন? কারণ সংসার চলছে না, পয়সা ইনকাম করতে হবে, মার ইনকামে হচ্ছে না, দাদা চলে যাবে। আমরা ঠিক আছে, তো তাকে 1000 টাকা দিলাম, দিয়ে ঘরে গেল। এবার ভাই দাদাকে পাঠিয়ে দে। দাদাকে পাঠিয়ে দিতে তাকে আবার বললাম তুই ছাড়িস নি, তোকে পয়সা দিচ্ছি, তুই পড়াশোনাটা কর, অন্তত কোনো রকমভাবে গ্র্যাজুয়েশনটা কর, আর সঙ্গে সঙ্গে একটা কাজ যদি আশেপাশে ছোটোখাটো কাজ পেয়ে যাস, অনেক ডেলিভারির কাজ এখন প্রচুর চলে এসছে, এইসব কাজ করে গ্র্যাজুয়েশনটা কর অন্তত। তারপরে দেখবি যেখানে চাকরিতে যাবি, এইচএস পড়লে তোকে যে মাইনে দেবে, তুই যদি বলিস আমার গ্র্যাজুয়েশন আছে, তোকে আরো 2-5 হাজার টাকা এক্সট্রা দেবে। দেখো এইভাবে বলে এরকম করে এসছে, এরকম মানে দুর্দশা। কোনো নেতা কোনো কেউ তাকায়নি তাদের, পয়সা মারছে বিন্দাস। আর তুই চিকিৎসার কথা বললাম, সব নেতারা ওই ট্রেন ধরে চলেছে সাউথে, ভেলোর, চেন্নাই, হায়দ্রাবাদ, নিজেদের চিকিৎসা করিয়ে আসছে। হ্যাঁ, আর গরিব লোকের কোনো রকম একটা একটা প্রেগনেন্ট মহিলা তার প্রেগনেন্সি হতে গেলে তাকে 2 ঘন্টা ওয়েট করতে হবে। ঘরের লোক আশ্বাস দিচ্ছে তুমি কত থাকো, একটু ঠিক হয়ে যাবে। একটা একটা তার যার যন্ত্রণা হয় সে নিজেই বুঝে মহিলাদের, কোনো রকম লজ্জা শরম নেই, এইসব করে এসছে। তো এইসব করে করে আমি বলে এসেছি যে হসপিটাল বানাবো এবারে, শিওর বানাবো এবারে। এই তৃণমূল বিদায় হবে এবারে, বিদায় হওয়ার পরেই আমাদের হসপিটাল বানানো শুরু করবো। আগামী 3 থেকে 5 বছরের মধ্যে শ্যামপুরে হসপিটাল হবে। তো এইসবই করে করেই সব চলছে আর কি লাইফ। মানে সেই যে গ্রাম থেকে উঠে এসেছিলাম বললাম 2000 সাল থেকে, আর এই যে 2025 সাল পর্যন্ত এই কাহিনী এইসব করে বেড়াচ্ছে। আমাকে তো দেখেছিস, আমি কোথাও গেলাম, ওই খেলতে গেলাম, তারপর বাজার, তোদের সঙ্গে ইয়ে করছি, আড্ডা ফাড্ডা কিছু নেই, ঘরের লোক সঙ্গে যতটুকু একটু একটু কথাবার্তা, নাহলে পাড়ার ছেলেরা বসে আছে, তারা কী করছো কী ব্যাপার, ব্যাস এই হচ্ছে কাহিনী। এবার কথা হচ্ছে, মনে প্রশ্ন জাগছে কেন এইসব শোনাচ্ছে এবং আজকেই কেন। তার কারণটা হচ্ছে আমি যতক্ষণ আছি তো আমি তো ব্যাটিং করছি, আমি খেলে যাবো, রান তো উঠবেই। আমি যদি না থাকি তাহলে তো আমার স্বপ্নটা কাউকে তো পূরণ করতে হবে। সেজন্য আমি কিছু লোককে দিয়েও এসেছি, তোদেরকেও শোনালাম, বা যার কাছে যাবে সে শুনবে। আমার স্বপ্নটা অন্তত অন্য লোকেরাও পূরণ করতে পারবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার ব্যাপারটা হচ্ছে যে যখন কোনো মুহূর্তে কিছু হয়ে যেতেই পারে, তখন তুমি কি করবে? কারণ মানে শয়তানরা রাত জাগছে এখন। সেই রাত যদি আমার রাত যদি সকাল না হয়, তাহলে সেই কাহিনীটা কেউ জানবে না। সেই কারণেই সবাইকে বলে রাখা আর কি, যে এরকম ধরনেরই আমি লোক আর কি। এবার জানি না যে আমার সঙ্গে থাকার পরে এই কটা দিন বা আগামী দিনেও থাকার পরে কি ধারণা হবে। মানে আমি আমার নিজেরটা তোকে বললাম আর কি, যে আমি এই ধরনের লোক, আমি এইসবই পছন্দ করি। আর খুবই সাধারণ থাকি, খুবই সিম্পল থাকি, সত্যি কথা বলতে। আচ্ছা, আর একটা কাহিনী বলি। গত বছর একাই ছিলাম বেশিরভাগ টাইমটাই। একটা ছেলে আসতো পাঞ্জাবে, সেই ছেলেটা ব্রিস্টল থেকে আসতো, ব্রিস্টল মানে ওয়েলস। তো সে ওর দিদির বাড়িতে থাকতো, এখানে সে খেলতে আসতো, তো খেলার জন্যই আসতো সে। তাকে অনেক করে বলা হয়েছে এবছর যে এখানে একটা চাকরি নিলে যে কোনো জায়গায় কেয়ার হোমে সে কাজ করে, এখন এখানেই থাক, খেলার পাগল সে। কিন্তু ছেলেটা গ্রামের ছেলে, পাঞ্জাবের খেতি বাড়ি করা পরিবারের ছেলে আর কি, পাঠিয়েছে। খুবই ধার্মিক, ধর্ম মানে তার ফ্যামিলি থেকে, এবং সেও খুবই শান্তভাবেই থাকে। তো আমাদের ক্যাপ্টেন বললো দেখ, অন্যান্যদের সঙ্গে রাখলে বিগড়ে যাবে, খুবই পরিবেশ খারাপ, আমি তোর কাছেই রাখছি, তুই রাখ। ও শনিবার আসতো, শনিবারটা খেলতো, শনিবার রাতে থাকতো, রবিবার দিন ওকে ছেড়ে দিতাম, ও রবিবার বাসে করে চলে যেত। তো সেই ছেলেটাও মানে ওই কি বললাম, যেরকম আমি ওদেরকে হেল্প করি, ওকেও আমি নিজে রান্না করে, পনির তো ভেজ খেত, চিকেন ফিকেন খেত না, পনির সবজি সয়াবিন রান্না করে করে, নিজে রুটি নিজে হাতে রান্না করে খেতাম। আমি যেটা তুই খেলিস বাইরে থেকে কেনা খাবার খেলে তোর শরীর খারাপ হবে, তোকে আমি আমার নিজের রান্না করা খাবার খাওয়াবো। ওই ছেলেটাকে ওইভাবে রাখতাম। তো
মানে আমি ওইভাবে মানে কোনো একটা অসহায় কেউ আসলে বা কেউ প্রয়োজন হলে না, আমি এমনিতে নিজে থেকেই চলে যাই, আচ্ছা ঠিক আছে আমি করে দিচ্ছি। যে তোর ব্যাপারেও যখন জানলাম ব্যাপারটা আটকাচ্ছে, বললো যে পেমেন্ট টেমেন্ট হচ্ছে, আমি ঠিক আছে আমি করে দিচ্ছি, চিন্তা করতে হবে না। সব কিছু করে দিলাম। একটা ছেলে যখন নিজে মানে একটা সিচুয়েশন থেকে গ্রোথ করছে, তাকে হেল্প করতে ভালো লাগে, সত্যি কথা বলতে, কারণ আমি নিজে ওই জায়গা থেকে এসেছি, একদম। ঠিক আছে। এবং সেই ফিলিংটা আমি চাই যে সবাইয়ের মধ্যেই, তারাও যদি ওইভাবে কন্টিনিউ করে তাহলে এইভাবে একে অপর গ্রোথটা হয় আর কি। হুম। তো সেই কারণে ওই ছেলেটাকেও প্রচুর হেল্প করে রেখেছিলাম। ওর কাছ থেকে পয়সা নিত না টিম, খেলতে গেলে একটা পয়সা দিতে হয়, কিন্তু ওকে উল্টে পয়সা গাড়ি ভাড়া দিত, আমি ওকে রাখতাম। ও বলছে আমি প্রতিবারে খেয়ে যাচ্ছি তোমার বাড়িতে থাকছি, আমি কোনো পয়সা টয়সা নিয়ে চিন্তা করবি না, যেটা খেতে পছন্দ ওকে খাওয়ার প্যাক করে পর্যন্ত রবিবার দিতাম, যে তুই রবিবার এতক্ষণ গাড়িটা জার্নি করে যাবি, খাবার নিয়ে যাই এখান থেকে, এমন করে দিতাম। তো এখানে থাকি, ইন্ডিয়াতে থাকি, যেখানেই থাকি না, একটা কারো অসহায় অবস্থায় পড়লে বা কারো প্রয়োজন বলে না, তাকে হেল্প করতে খুবই ইয়ে লাগে, মানে মায়া হয় যে না একে করে দিই একটু। তো এইভাবেই চলছে আর কি জীবন, বুঝতে পারছিস, এরকম ধরনেরই চলছে। এবার থাকতে থাকতে জেনে যাবি আমাদের আরো। বলো, কিছু বলবে? ওরা তো জানে যে তুমি কতটা হেল্প তুমি অত ওইটা জানলো, পুরো কাহিনীটা জানতো না না। জানতো না, হ্যাঁ, সেটা বা আমার স্বপ্ন কি, সেটাকে আমি যে তোকে এত- বললাম আমার স্বপ্ন কি, আগামী দিনে আমার অ্যাকচুয়ালি লক্ষ্য কি, আমি কেন ওই যে ইন্ডিয়ার সিটিজেনশিপ ছেড়ে দিয়ে এখানকার সিটিজেনশিপ নিচ্ছি না, তার কারণ ওইগুলো আমার লক্ষ্য। শ্যামপুরে হসপিটাল অবশ্যই বানাবো, শ্যামপুরে হসপিটাল বানাবো, শ্যামপুরে খেলাধুলোর যে পরিবেশটা ভেঙে গেছে সেটাকে ফিরাবো। প্লাস আমাদের ওখান থেকে আইএএস আইপিএস অফিসার এসব হয় না, হয় কলকাতায় গিয়ে ট্রেনিং নিতে হবে বা কিছু, কোনো জায়গাতেই হয় না, হয়তো মেদিনীপুরে হয়তো আছে, আমি জানি না কোচিং সেন্টার আছে কিনা, তোরা বলতে পারবি। কিসের? ইউপিএসসি কোচিং সেন্টার ইউপিএসসি কোচিং সেন্টার ওয়েস্ট বেঙ্গলে কোথাও নেই ঠিক ভালো হয়। আমার ইচ্ছা আছে, আমি আমার শ্যামপুরে বানাবো। বা আমাদের আর্মিতেও অনেকে যায়, তাদেরকে যদি ভালো ওয়েস্ট ট্রেনিং বেঙ্গল দিয়ে, থেকে যারাও ইউপিএসসি ক্র্যাক করছে তারাও দিল্লি গিয়েই করছে। দিল্লি গিয়ে করছে না, তারা দিল্লি গিয়েই করুক, কিন্তু একটা পরিচিতির ব্যাপারটা যে গ্রামের ছেলেরা অনেকে জানে না, যাদের কাছে ইনফরমেশনটা আছে তারাই গিয়ে করছে। এবার যারা ধর আমরা জানতে পেরেছি তখন অনেকটা বয়স হয়ে গেছে আমাদের, হুম। এবার তাদেরকে যদি আমি এইচএস লেভেল থেকেই বা প্লাস গ্র্যাজুয়েশনের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারেই জানাতে শুরু করি, দেখ এরকম একটা পরীক্ষা দেওয়া যায়, এই ধরনের ভালো ট্যালেন্ট থাকে তোর মধ্যে, ভালো স্টাডি মেটেরিয়াল যদি কালেক্ট করে, তুই ওর মধ্যে যদি স্টাডি করারও একটা থাকে, ন্যাক থাকে, তাহলে তুই ওই চাকরিটা পেতে পারিস। সেই জিনিসগুলো গ্রামের দিকে কেউ বলেনি না, সেই কানেকশন বা একটা কাউন্সিলিং করা, ওই সেই কালচারটা নেই। কাউন্সিলিং কালচারটা নেই। সেই কালচারটা তৈরি করার জন্য আমি চেষ্টা করছি, আমি ঘর ফর দেখেছি অনেক জায়গাতে। ওয়েস্ট বেঙ্গলে চাকরি বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার আর হচ্ছে ওই মাস্টার। টিচার মেন ছিল, আজকে ইঞ্জিনিয়ার ডাক্তারটা আজকে নার্সিংটা প্রচুর এসছে আজকে, হ্যাঁ ওই তো আগে কি 4-5 ছিল? বছর। টিচার, Only teacher। প্রাইমারি স্কুল হাই স্কুল টিচার। মমতা ব্যানার্জি সেটা ভেঙে দিয়েছে, টিচার স্কুল যদি 8,000 স্কুল বন্ধ করে দিয়ে টিচারের তো জায়গা চলে গেল। হ্যাঁ। এই যে মিড ডে মিলের কথা বলছিলাম, মিড ডে মিলে কি করে ওরা, মিড ডে মিলের পয়সাটা রেখে নিয়ে, মানে ধর 40-45 জন খায়, ওরা প্রাইমারি স্কুলে পারবে না, করতে পারে না। প্রাইমারি স্কুলে দেখ, না প্রাইমারি প্রাইমারি স্কুলের সংখ্যা তো কম, 15-20, কারো 30-40, হ্যাঁ এরকম, তুই কত কি করবি? প্রাইমারি স্কুলে হাই স্কুলে 1000 জন ছাত্র, 40-45% খায়, ওটাকে 90% দেখিয়ে এক্সট্রা যে পয়সাটা বেঁচে থাকে, ভালো মাস্টার সৎ মাস্টার হলে ওই যারা স্কুলের কাজ ফাজ করে। পার্ট টাইম যে টিচারগুলো আছে তাদের মাইনেটা হয়, মমতা ব্যানার্জি ওই টাকাটাও পাঠায় না। তো ওই 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 ওইটা চালাই, নাহলে স্কুলের কোনো ডেভেলপমেন্ট, বই কিনা, হ্যাঁ কোনো গার্ডেনের কিছু একটা করা, বা কোনো ক্লাসরুম ঠিক করা, এসবগুলো করে। জল পড়ে যাবে, ধরে খাও। পার্ট টাইমের টিচারদের যে পয়সা দেয় এই হচ্ছে অবস্থা স্কুলের টিচিং, মানে এখন পশ্চিমবঙ্গের টিচিং এর কন্ডিশনটা এইরকম জায়গায় দাঁড় করিয়ে দিয়েছে। এবং আরো একটা জিনিস গিয়ে দেখলাম এবারে, যে প্রাইভেট স্কুল বেদম খুলেছে। প্রাইভেট স্কুলে কি ঘটনাটা হচ্ছে, মানে ওর টিউশন ফিসের তো কোনো মা বাপ নেই, যার যত ইচ্ছা নিচ্ছে, সরকার থেকে যে একটা রেগুলেশন বেঁধে দিবে যে ক্লাস 1 to 5 এই হচ্ছে তুমি টিউশন, এর বেশি নিতে পারবে না। তারপরে 6 থেকে 10 এর বেশি নিতে পারবে না। একটা যে করে দেবে ক্লাস বাই ক্লাস, কোনো কিছু নেই, তোমার যত ইচ্ছা করে নেবে। কিরকম হচ্ছে, গরম তো বিশাল পড়েছে আজকাল,
কেউ বলছে ক্লাসরুম ঠিক করেছি, কেউ বলছে এসি লাগিয়েছি, কেউ কুলার লাগিয়েছি, এইসব কারণ দেখিয়ে 2000-5000 বাড়িয়ে দিল। এখনকার মানুষদের একটু সত্যি ইনকাম করার আসলেই, পয়সা হাতে আসলেই ওরা কি করছে, প্রাইভেট স্কুল মানে সরকারি স্কুলে না পাঠিয়ে প্রাইভেট স্কুলে পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ কিছু করার নেই, দেখতে পাচ্ছি স্কুলে মাস্টার নেই, কি করবে বাধ্য, অন্তত মাস্টারটা তো আছে। খোঁজ নিয়ে জানা গেল যেগুলোকে প্রাইমারি ওই প্রাইভেট স্কুলে মাস্টার ঢুকেছে ওগুলো সব থেকে লো কোয়ালিটির। হ্যাঁ তো 2000-5000-3000 টাকা স্যালারি দিয়ে মাস্টার রেখেছে, কারণ ওরা টিউশন করে 20,000 টাকা কামাতে পারবে না। আরে মানাকে যারা 20,000 টাকা কামাতে পারবে তাদেরকে সে রাখতে পারবে না, তো তাকে সে বলবে আমাকে 10,000 টাকা দিতে হবে, দেবে না, তা দিয়ে দেবে না। সব থেকে লো কোয়ালিটির টিচার দিয়ে প্রাইভেট স্কুল চালাচ্ছে। আরে শোনো না তাহলে একটা স্টুডেন্টের কি হচ্ছে তাই? এই কথাটা বলে এসেছিলাম বলে গায়ে জায়গা হয়েছে, কারণ তৃণমূলের নেতারা তো স্কুল চালায়। জিনিসটা উল্টা হয়ে গেছে, এখানে প্রাইভেট স্কুলে ফিস বেশি, মাস্টার খারাপ। হাই স্কুলে মাস্টার বেছে বেছে ধরা নিচ্ছে পরীক্ষা নিয়ে, বেছে নিচ্ছে। বেতনও পরীক্ষা বেশি, যেমনই হোক, কিন্তু অন্তত পড়াবে না। অন্তত 30টা মাস্টারের মধ্যে 25টা মাস্টার ভালো আছে এখনো পর্যন্ত, যতই ঘাপলা করে ওই মাস্টার ঢুকাক। হ্যাঁ না 25টা একদম জেনুইন ভালো মাস্টার আছে, কিন্তু পরিবেশটা, ইনফ্রাস্ট্রাকচার নেই, পরিবেশ এমন খারাপ করে দিয়েছে যাচ্ছে না। পড়ার পরিবেশটাই নেই। পড়ার পরিবেশ কি, একটা স্টুডেন্টদের ক্ষেত্রে কাছেই শুনলাম যে জিনিসটা, ওদের মেন্টালিটি এমন হয়ে গেছে, এখন ড্রপ আউট বেড়ে গেছে জানিস তো। হ্যাঁ প্রচুর, আচ্ছা, কোভিড এর পর থেকে এইচএস এর পরীক্ষা দিয়েছিল 2000, আমি রিসার্চ এগুলো সব বসে বসে করেছি ওখানে। 2024-এ এইচএস পরীক্ষা দিয়েছিল 7 লাখ। আচ্ছা, এবছর পরীক্ষা এইচএস পরীক্ষা দিয়েছে 4,30,000। 2,70,000 স্টুডেন্ট গায়েব। কি করে? স্টুডেন্টদের মাথায় এখন ঢুকেছে যে পড়ে কি করব। আমি যে ওই 3-4-6টা বছর পড়ছি, কি করেছে ওই জায়গায় আমি চাকরি গেলে পয়সা নেবো তো। এবং সত্যি আজকে পশ্চিমবঙ্গের সিচুয়েশন এমন দাঁড়িয়ে গেছে, যারা শিক্ষিত তারাই বেকার, যাদের শিক্ষা কম আছে তারা অন্তত কিছু করে পয়সা ইনকাম করে মেদিনীপুরে থাকলে একটা ভালো শিক্ষিত বেকার এখন পশ্চিম মমতা ব্যানার্জি বানিয়েছে নিজের হাতে এটা। আর চাকরি দিলেও কি, গরিবের ছেলে কোনো রকম পড়াশোনা করে ডিগ্রি ফিগ্রি যাওয়া হয়েছে, তারা হয়তো জমিটাই আছে, জমি টমি বেচে 10 লাখ 8 লাখ 12 লাখ যে যেমন পেরেছে জোগাড় করে দিয়েছে। আর এই তো সিচুয়েশন, বলে দিচ্ছে তুমি সব অযোগ্য হটাও, যোগ্য হটাও, এইসব করতে গিয়ে তাদের মেন্টাল কন্ডিশন, লাইফের সিচুয়েশন তাদের কি বল তাহলে। পুরো প্ল্যান করে পুরো প্ল্যান করে ইউথটাকে নষ্ট করা হয়েছে। ইউথটাকে, এই জিনিসটা বিহারে আগে করেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা বলি, আমার যেটা কনসেপ্ট সেটা হচ্ছে ইউনিভার্সিটির কনসেপ্ট পৃথিবীর কোথাও ছিল না, শুধুমাত্র নালন্দাতে ছিল। তুই যদি নালন্দাকে ভেঙে দিস, তাহলে ইউনিভার্সিটির যে স্ট্রাকচার, যে কনসেপ্ট ইন্ডিয়াতে ছিল যেটা পৃথিবীর কোথাও ছিল না, তাহলে তোর ভেঙে যাবে সবকিছু। বিহার কিন্তু এরকম রাজ্য ছিল না। বিহার পাটনা হচ্ছে সমস্ত মগধ ফগধ সরস্বত, তুই চন্দ্রগুপ্ত মৌর্য বল, যে কোনো বড় বড় রাজারা সব ওই জায়গা থেকে এসছে। জ্ঞানের সাগর ওখান থেকে, তাকে সিস্টেমেটিক্যালি ভাঙা হয়েছে, ওই খিলজি ফিলজি এসে ভেঙেছে। প্লাস এখন তো লালুকে দিয়ে মডার্ন টাইমে, ব্রিটিশ আমলে হয়েছে সেটা তো গেছে, লালুকে দিয়ে রাজ্য চালিয়ে বিহারটাকে যা অবস্থা করেছে, আজকে পশ্চিমবঙ্গের অবস্থা এই সিপিএম 35 বছর আর মমতার 15 বছর, এই অবস্থা দাঁড় করেছে। ইচ্ছে করে ওরাও তো জানে পড়লে লিখলে আর পশ্চিমবঙ্গের মানুষের আমরা খাটাখাটি করতে পারবো না, মজদুরি করা আমাদের পক্ষে সম্ভব নয়। গুজরাটি মহারাষ্ট্রের মতো আমরা বিজনেস করতে পারবো না। হ্যাঁ, আমাদের একটাই আছে কি একাডেমি, ঠিক আছে, আমরা প্রফেসর, স্কুলের টিচার এইসব করে বেড়াবো। সেই জিনিসটাকে যদি ভেঙে দেয় তাহলে আর কিটা থাকবে না, ওটাই তো মেইন ছিল, যেটাকে মমতা নিজের হাতে ভেঙে দিয়েছে। তুই এবার তোর খেলাধুলা আর পড়াশুনো দুটো একদম অন্তরঙ্গভাবে জড়িয়ে, তাকে খেলাধুলার পরিবেশটাকে যদি ভেঙে দিস, একটা ছেলের কনসেন্ট্রেশন করতেও একটা ইয়ে হয়, একটা খেলে আসলে মনটা ফ্রেশ হয়, যে একটু খেলে আসছি মনটা ফ্রেশ হয় আর পড়াশোনা করি, দুটোকে একসঙ্গে হাত ভেঙে দিচ্ছে দিয়ে এইসব কারবার। প্লাস ক্লাস 11 হলে মোবাইল নিয়ে না, সরকার নিজে মোবাইল থেকে টাকা বিভিন্ন রকম খাতে টাকা, মানে লোককে পয়সা দিয়ে কিনে নেওয়া আর কি ভোটটা। আমার কথাটা হচ্ছে ওইভাবে তো টুপি পাশে ভেনেজুয়েলাতে হয়েছিল ওই জিনিস, ভেনেজুয়েলাতে দমকাতে লড়তো, বামপন্থী সরকার ছিল, বলছে কোনো কাজ করতে হবে না, আমি পয়সা দিচ্ছি তোমার সবকিছু ফ্রিতে, তাহলে কাজ করতে হবে নি করে করে তাকে এমন একটা জায়গায় পৌঁছে দিয়েছি সে আর কাজ করতে চাইবে না। তো কাজ না করলে নিজের দেশের উন্নতি হবে কোথা থেকে? আজকে চীন উন্নতি কেন?
আমি হয়তো বলতে পারি চীনে হয়তো মজদুরি মানে স্যালারি কম দেয় একটা কাজ করতে গেলে, কম পয়সায় করায়, কিন্তু এত উৎপাদন তারা করছে, এত প্রোডাক্ট ডেভেলপ করছে, দেশটা তাদের অন্তত ম্যানুফ্যাকচারিং হাব হয়ে গেছে। এবার এবার চীনের ব্যাপারটা কি, একটাই প্রধান, একটাই সরকার, সবচেয়ে যা বলবে তাই। আমাদের কি বিভিন্ন রাজ্যে আলাদা সিস্টেম চলে। আমি কালকেও ওকে বলছিলাম যে তুই যদি ওয়েস্টার্ন সাইডে দেখিস, গুজরাট, মহারাষ্ট্র, কর্ণাটক, এদিকে একটু মাঝে মাঝে চলে যায় তেলেঙ্গানা, হ্যাঁ, এইগুলো একটা বেশ জলজল করছে, কিছু না কিছু করছে, মানে ইকোনমিক্যালি খুবই এদিকে দেখ বিহার, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, কি আছে ভাঙাচোরা জিনিস, কিছু করেনি। কোন আছে কিন্তু যেমন উড়িষ্যাতে খনিজ প্রচুর সম্পদ, হ্যাঁ, মিনারেলস প্রচুর আছে, ঝাড়খণ্ড, কিন্তু সেরকম তাহলে জব অপরচুনিটি তৈরি করতে পেরেছে কি ইঞ্জিনিয়ারকে দিয়ে ভালো একটা সিস্টেমেটিক করে ওখান থেকে খনিজ নিয়ে মহারাষ্ট্র আর গুজরাট ডেভেলপ তো তারা করতে চাচ্ছে, করছে। এরা বলে যে আমরা বেঁচে খেয়ে যাবো। তাছাড়া পশ্চিমবঙ্গে একটা কৃষির একটা প্রধান রাজ্য ছিল, এই তৃণমূলের চামচাগুলো কি করেছে, খাল, আচ্ছা চাষটা কেন বন্ধ হয়নি, খাল থেকে যদি জল না যায় চাষ অটোমেটিক বন্ধ হয়ে যাবে। খাল কাটার টাকা মেরে দিয়েছে, খাল কাটার টাকা এসছে, তারা টাকা টোটাল মেরে দিয়েছে। 100 দিনের কাজ বলে যেটাকে বলে, সেটা মেনলি খাল কাটাই হতো বা রাস্তাঘাট সারানো, সেই টাকা পুরো টোটাল গায়েব করে দিয়েছে তৃণমূল। হ্যাঁ, ওইটা হচ্ছে মনরেগা প্রজেক্টে এই যে 100 দিনের কাজ যেটা আমাদের পশ্চিমবঙ্গে চালু আছে, সেই 100 দিনের টাকাটা গায়েব করে দিয়েছে। কেন্দ্র সরকার বলেছে হিসেব দেখাও, হিসেব দেখাতে পারেনি ঘপলা, আর বলেছে টাকা দেয় বন্ধ, টাকা বন্ধ। আর টাকা দিলেও কি না দিলেও কি, কাজ তো হবে না, পকেটে যাবে না তাদের, সেজন্য টাকা বন্ধ করে দিচ্ছে, বা কোনোভাবে হয়তো খুব কম বেতন দিচ্ছে। কিন্তু ওই বন্ধ করে ফেলার কারণে খাল মজে গেছে, খালের উপরে কেউ ঘর বানিয়ে ফেলছে, মাঠে জল যায় না, চাষ হয় না, তাহলে চাষ আবাদ করাও ছেড়ে দিচ্ছে। আজকে সরকার থেকে চাল দেয় বলে লোকের চলে, একটা সময় সরকার বলবে না আর চাল দেওয়া হবে না, তখন কি হবে? হাহাকার শুরু হয়ে যাবে পশ্চিমবঙ্গে, চাল নেই নিজের আছে, প্লাস কৃষিতে কোনো আধুনিকতাও নেই, কোনো রকম ইনভেস্টমেন্ট নেই। যেভাবে পাঞ্জাব বা মহারাষ্ট্র সাইডে না কৃষিতে ডেভেলপমেন্ট হয়েছে, নেই তো, এগুলো সায়েন্স টেকনোলজি ঢুকিয়ে করে কিচ্ছু করে না, কোনো রকম নেই। এইগুলোতেই প্রচন্ড, মানে এবারে থাকার পরে আরো বেশি করে দেখে এলাম তো গ্রামের সিচুয়েশন খুবই ভয়ঙ্কর। তো এই কারণেই গ্রাম থেকে উঠে আসার কারণেই এই ধরনের মেন্টালিটি সবসময় ওই সব নিয়েই থাকি আমি বিশেষ করে। জানি না ওর পছন্দ হয়, কখনো কখনো পছন্দ হয়, এই তুমি ঘুরতে যাও না, তোমার একটা স্টাইল মারিয়ে থাকো না, হ্যাঁ, ভালো ড্রেস পরো না, নিজে পয়সা ইনকাম করে নিজে ড্রেস কিনছে না, নিজের ফ্যাশন করছে না, এইসব নিয়ে অভিযোগ থাকে তার। দেখ আমি আগে আমি এগুলো তো জানতাম না, আমি কি জানতাম এইসব ব্যাপারগুলো, তুমি কি বলেছো আমাকে? না, বলার ব্যাপারটা নয়, এখন হয়তো আমি জানতে পারছি যে তুমি এখানে টাকা দিচ্ছ, যেগুলো আমি কি না আমি দেখো টাকা দিয়েই যে ফ্যাশন করতে, আমার ব্যাপারটা হচ্ছে কি, এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, আমাকে যদি ডেলি 5 স্টারে খেতে বলে আমার পক্ষে হজম হবে না। আমরা এমন একটা জায়গা থেকে উঠে এসেছি, ডাল ভাত দিলে আমার শান্তিটা হবে। ক্ষেত্র বিশেষে অফিসের ক্ষেত্রে আমি পৌঁছে গেলাম কোথাও একটা, সেখানে অ্যাটেন্ড করতে হবে বলে গেলাম, কিন্তু আমাকে যদি ওই লাইফস্টাইল চালাতে হয় লন্ডনের মতো করে, আমার পক্ষে সম্ভব না করতে, মানে আমার বুকে বাঁধবে, থাকলেও বাঁধবে যে আমার ঘরে লোকজন আছে, পাড়ার লোকজন আছে, আরো 5 জন আছে, তারা তো কিরকম লাইফ কাটাচ্ছে আর আমি এখানে কি করছি। আরে এখানে তোকে বললাম না যে আমাদের ওখানে কি, বা রাস্তা থেকে বেরিয়ে গেলে চায়ের দোকান, এদের এখানে বেরোলেই যে কোনো দোকানে মদ আছে, ওকে জিজ্ঞেস কর এইরকম ধরনের কালচার আমার মধ্যে ঢুকছে কিনা। জীবনে আসতে পারে না আমরা যে জায়গায় এসেছি, ওই কালচারের লাইফস্টাইল দিলে আমি অন্যরকম পুরো টোটাল চেঞ্জ হয়ে যাবো, আর পুরো একদম আউট হয়ে গেলাম যেই জন্য ছিলাম। সেরকম হয়ে গেলে তুমি ওখানে করা তো ছাড়ো, যেতে ইচ্ছে করে, আরে যেতে ইচ্ছা ছেড়ে মানে মানুষের সঙ্গে পুরো ডিসকানেক্ট হয়ে যাবো আমি। তারপর দেখ, যদি সত্যি কথা বলছি, কেন এত পশ্চিমবঙ্গ নিয়ে এত বললাম বা এত ভাবছি, তুই যদি হাল ছেড়ে দিস না, রাজ্যটার অবস্থা জঘন্য জায়গায় চলে যাবে। ঠিক আছে, আমরা যেখানেই থাকি অন্তত পশ্চিমবঙ্গে কি হচ্ছে একটু ভাবি, একটু লোককে বলি, আশেপাশের লোককে হলেও বলি যে হ্যাঁ এটা করো, কারণ আমাদের নিজেদের। দেখ আজকে কেন এই কথাগুলো বলছি জানিস তো, ওকে দেখাচ্ছি কয়েকদিন ধরেই, লন্ডনে একটা প্রোটেস্ট মার্চ বেরিয়েছিল, ইউনাইট দ্য কিংডম, শুনেছি, দেখেছি হয়তো।
এই দেশটা 2019-এ এসেছিলাম, তো 2025-এ ও নিজেও দেখেছে, ও এসছে 2021-এ। এই দেশটা কত চেঞ্জ হয়ে গেছে জিজ্ঞেস কর। ও স্কুলে গেছে একদিন, স্কুলে গিয়ে পড়াচ্ছে, প্রথম দিন বোধহয় গেছে, গিয়ে ট্রায়াল ও গেছে স্কুলে সেদিনে, কি বলে এটাকে, সাপ্লাই, হ্যাঁ সাপ্লাই, ওটাকে সাপ্লাই বলে, মানে ওটা একটা ট্রায়াল হিসেবে আর কি, যে তুমি গিয়ে দেখবে তুমি কিরকম পড়াচ্ছ, সেই অনুযায়ী ওকে রিক্রুট করবে বা ওকে পরবর্তী অ্যাসাইনমেন্ট দেবে। তো গেছে, গিয়ে ক্লাস নেবে, রেডি হচ্ছে, সেখানকে বাচ্চা বাচ্চা ছেলেরা জিজ্ঞেস করছে তুমি প্যালেস্টাইন সাপোর্ট করো না ইসরায়েল সাপোর্ট করো। মানে কি ধরনের ব্রেন ওয়াশটা হচ্ছে ছেলেদের মধ্যে, বুঝতে পারছি বাচ্চা। এবার ওই বাচ্চা মানে বাড়িতে বাড়িতে এইসব কারবার হচ্ছে নিশ্চয়ই, নাহলে বাচ্চারা নামে করে। এবার ওরা যত ওইসব করছে, এখানকার যারা ব্রিটিশরা অরিজিনাল ছিল তারা বলছে এরা তো দখল করেনি আমাদের দেশ, তাহলে হাঁটাও সবাই। মানে অন্যদের প্রতি, ব্রিটিশ ছাড়া অন্যদের প্রতি ঘৃণাটা বাড়ছে দিনে দিনে। এরা তো সারা বছর ধরে উৎপাত করে গোটা দুনিয়া জুড়ে, লন্ডন বল, লিডস বল, যে কোনো হয় প্রোটেস্ট, কোথাও কিছু নেই প্রোটেস্ট, কোথাও কি প্যালেস্টাইনে কি তুই লন্ডনে প্রোটেস্ট করছিস কেন, এইসব কারবার চালাচ্ছে। মানে এরা মানে মুসলিম, ঠিক আছে, এবার এবার এরা বলছে আমাদের দেশে এইসব ঝামেলা কেন দেবো। শুধু তাই নয়, এমন একটা ব্যাপার আছে, ফ্রান্স বা ইউরোপের ওই সাইড থেকে বোটে করে সব ইউকেতে ঢোকে, শুনেছিস হয়তো বা শুনবি, আমি যে বলে দিলাম ডানকি, ওইটা ডানকার্ক, হ্যাঁ ডানকার্ক, ডানকার্ক হচ্ছে ওটা ওই ফ্রান্সের একটা জায়গায়, গোটা ফ্রান্স থেকেই আসে ওরা এক প্রকার, আচ্ছা বোটে করে চলে আসে। ফ্রান্স থেকে কেন আছে? ফ্রান্স কি উন্নত দেশ আছে না? তো, না না, বলছি ফ্রান্স কি উন্নত? ফ্রান্সেও থাকছে, প্রবলেমটা ফ্রান্সেও আছে, ফ্রান্স তো ভরে গেছে এখন, তখন ফ্রান্স থেকে, এবার ফ্রান্স থেকে চলে আসছে, ইউকে ফাঁকা আছে। হ্যাঁ, আচ্ছা বুঝতে পেরেছি। ওই একটা একটা চ্যানেলও তৈরি হয়েছে, এবার ইলিগালি ঢোকার জন্য পয়সা খরচা করতে হয়, ওরা ফ্রিতে আসছে না, কাউকে হয়তো পয়সা পয়সা দিয়ে বোটে উঠেছে বা কিছু, তোমাকে বোটে সবাইকে উঠতে দেবে নাকি, পয়সা দিয়ে বোটে উঠিয়েছে, বোটে করে করে বহু লোক আসছে। এখানকার সরকার এত হারামি, তাদেরকে ভালো ভালো হোটেল, একদম স্পেশাল 5 স্টার হোটেলে রেখে দিয়ে বছরের পর বছর রেখে, শুধু ওরা নয়, বোটে করে নয়। আফগানিস্তানে যে যুদ্ধ হয়েছিল সেখান থেকে যারা পালিয়ে এসেছিল আফগানিস্তান থেকে, কেউ আমেরিকা গেছে, কেউ এইখানে এসছে ইউকেতে, কেউ ইউরোপের অন্যান্য দেশে গিয়ে তারা বলছে আমরা যেহেতু যুদ্ধতে গিয়েছিলাম, যারা ওদেরকে মানে ওই খবর মানে কি যেন বলে স্পাই হিসেবে কাজ করতো আফগানরা, তাদেরকে নিয়ে এসে, স্পাই বলে কত লোক চলে এসে, এই একে নিয়ে যাও, বেদম লোককে নিয়ে এসে গোটা দেশে এইসব ভরেছে। এরা বলছে শালা এইসব লোক বলছে, আমরা নিজেরা খেটে মরছি একটা ঘর ভাড়া দেওয়ার জন্য, তারা দেখি বিন্দাস বসে আর আছে, এই যে প্রচুর ট্যাক্স কাটছে তো, ক্রেডিট কার্ড, তাদের কার্ড দিচ্ছে, পয়সা দিচ্ছে, মাসে 1000 পাউন্ড ঘর ভাড়া দিতে হবে নি, তার সব কিছু ফ্রি, এইসব দিচ্ছে। এরা বিরক্ত হয়ে যাচ্ছে যে আমাদের পয়সা ট্যাক্স বাড়ছে দিনে দিন, আর তোমরা তাদেরকে ফ্রিতে দিচ্ছ। তাহলে এই ঘৃণাটা একদিন ওদের প্রতি হতে হতে আমাদের কাছে আসবেই। আসবে তো। এই যে তোমাকে বলছিলাম না, ডোনাল্ড ট্রাম্প আজকে টুইট করেছে এটা নিয়ে, আমেরিকাতে তো ঘটনাটা ঘটলো চার্লি কার্ক, আর তোকে তো ওর কথাটা বললাম যে একদিনের কোলাঘাটে ফুটবল খেলছিল, এইসব ধরনের ঘটনা গোটা পৃথিবী জুড়েই হচ্ছে। আয়ারল্যান্ডে ডাবলিনে 7-8টা ইন্ডিয়ানকে মেরে দিয়েছে রাস্তায়, ইয়াং ইয়াং গ্রুপে, তারা পছন্দ করছে না বাইরের কাউকে, সাদা চাই আমাদের। অস্ট্রেলিয়াতেও বিশাল অত্যাচার হচ্ছে। এবার যে খালিস্তানিগুলো যে উৎপাত করছে কানাডা আর অস্ট্রেলিয়া আর ইউকেতে, তো এরাও তো বলবে এদেরকে হারাও। আমরা জানি খালিস্তানি, তারা জানি ইন্ডিয়ান, তাহলে ইন্ডিয়ানরা প্রবলেম করছে, এই ইন্ডিয়ানকে হারাও। আজকে আমেরিকাতে ইন্ডিয়ানদের প্রতি হেট শুনলে মাথা খারাপ হয়ে যাবে, কারণ আমরা আইটি জব পুরো ক্যাপচার করে আছি এবং আমরা হ্যান্ডেল করি। সত্যি কথা বলতে এখান থেকে ইন্ডিয়ান চলে গেলে, যদি হঠাৎ বলে চলে যাবো, বন্ধ হয়ে যাবে কান্ট্রি, সব কিছু চালাচ্ছে। যেখানে তুই এখন এসছিস কিছুদিন বিভিন্ন জায়গায় ঘুরে দেখ, ইন্ডিয়ানরাই চালাচ্ছে। এবার আমরা ইন্ডিয়ানরা কি ব্যাপারটা, আমরা কাজ দিয়েছো বলে আছি, দখল করে নিই। তোমরা যদি বলো না তোমাদের দরকার, কালকে ব্যাগ গুছিয়ে চলে যাবে, কোনো অত্যাচার কিছু হবে না, কোনো প্রোটেস্ট হবে কিছু হবে না, চুপচাপ ইন্ডিয়ানরা ঘর চলে যাবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হেডটা ওদের থেকে আস্তে আস্তে আমাদের কাছে একদিন আসবেই। এবার আমি যদি আমার দেশের নাগরিকত্ব ছেড়ে দিয়ে সবকিছু দিয়ে বসে থাকি, তাহলে আমি সেখানেও গেল, এখানেও আমার কেউ নেই। এটা হচ্ছে আমার পার্সোনাল কনসেপ্ট, সেই জন্যই আমি এখনো পর্যন্ত কোনো দিকেই আমি কিছু করিনি, আমি আমার দেশ নিয়ে চিন্তা ভাবনা করছি বেশিরভাগ। সিচুয়েশন ইজ নট দ্যাট গুড, মানে 2019 আরো, এবার যারা বলছে না 19 থেকেও খারাপ ছিল, তারও আগেও অনেক ভালো ছিল, যারা
ছিল আগে থেকে তারা। এবার এখন লন্ডনে এখন যত প্রপার্টি আছে সব থেকে টোটাল প্রপার্টি সব থেকে বেশি ছিল পাকিস্তানিদের, এখন হয়ে গেছে ইন্ডিয়ানদের। মানে ব্রিটিশদের প্রপার্টি লন্ডনে নেই, ওরা বাইরে গিয়ে কি করছে, ইউকে বাইরে বা দেশ থেকেই চলে গেছে অনেকে। চিনতে পারছে না তাদের দেশে যদি এরকম সব জায়গাতেই যদি কাবাব বিক্রি হয়, তারা বলবে হাই তাহলে আমাদের খাওয়াবে। এবার তাহলে হেড তো ধীরে ধীরে বাড়বে না। আমরা ভিডিও দেখছি তো কয়েকজন ইন্ডিয়ানকেও তাড়া করছে, তারা এই তোমরা আমাদের দেশের লোক নয়। 1 লাখ লোক গেছে, তার মধ্যে 5টা লোক হয়তো খারাপ। হ্যাঁ, তা জানে না তো যে কি নিয়ে প্রোটেস্ট হচ্ছে, অনেকেই জানে না, চলে গেছে হই হল্লা করে। এবার তারা হয়তো শুনেছে যারা বাইরে থেকে এসেছে তাদেরকে তাড়ানোর প্রোটেস্ট। এই যে বাইরে থেকে, আমিও বাইরে থেকে, বা এখানে যে জন্মও নিচে, সে হয়তো আমার মতো দেখতে ব্রিটিশ, তার বাবা মা হয়তো এসেছিল। ঋষি সুনাক প্রাইম মিনিস্টার ছিল, সে অনলাইনে পোস্ট করলে তার কতগুলো হেড মেসেজ, তোর কান্ট্রিতে ফিরে যায়, সে জন্ম হয়েছে এখানে। এই কান্ট্রিতে প্রাইম মিনিস্টার হতে গেলে বা এমপি হয়তো হওয়া যায় এখানে আসলে, কিন্তু প্রাইম মিনিস্টার হতে গেলে এখানে জন্ম নিতে হয়। মানে এমন নয় যে এসএ সিটিজেন হয়ে গেছে কালকে প্রাইম মিনিস্টার হয়ে যাবে, সম্ভব নয়। এখানে জন্ম নিতে অনেক কিছু নিয়ম আছে। সে জন্ম হয়েছে, তার সব কিছু পড়াশোনা, বেড়ে ওঠা সবই কিছু এখানে, তাকে বলছে তুই ইন্ডিয়া চলে যা, প্রাইম মিনিস্টার হয়েছে। তো যে যার দেশ সে তার ভালো। আমার দেশে গাল দিলেও আমি মেনে নেবো, কিন্তু এদের দেশে গাল দিলে আর কি করে হবে? আমরা তো আর তাদের মতো নয় যে মারপিট লেগে যাবো, তলোয়ার নিয়ে যুদ্ধ করতে লেগে যাবো, কাটাকাটি করবো। তো সেই কারণে যে যার দেশ সে তার ভালো, যা করছে করুক। পরিবার বাংলা লেখা আছে পরিবার। ওই যে পরিবার, আমরা পরিবার নিয়ে ভাবি সবসময় বেশিরভাগ। এই হচ্ছে ব্যাপার। মানে আমি আমারটা বললাম, আমার ব্যাপারে ও জানতো না, বা আমার ওই লক্ষ্য, সত্যি কথা বলতে আমার জীবনের আলটিমেট লক্ষ্য হচ্ছে শ্যামপুরে হসপিটাল বানিয়ে যাওয়া। আমাদের কলেজের কথা যে বললাম না, আমাদের কলেজ আছে ওইখানে, অ্যাকচুয়ালি যত এমএলএ এসছে আমাদের শ্যামপুরে, একজন এমএলএ একমাত্র কাজ করছে, এটা হচ্ছে মুরারি মোহাম্মদ, ওনার স্ট্যাচু আছে আমাদের কলেজে। ওই কলেজটা বাঁচিয়ে গেছিল বলে আমরা বেঁচে গেছি, মানে বানিয়ে গেছিল বলে আমরা বেঁচে গেছি। ওই ব্যক্তি কলেজ বানিয়েছে, ইলেকট্রিসিটি ওই কলেজ পর্যন্ত এনেছে, মানে বেলুপুর পর্যন্ত, তারপরে গোটা শ্যামপুরে ছড়িয়েছে। রাস্তাটা, শিবগঞ্জের রাস্তাটা বানিয়েছে বাগনান থেকে ওই ব্যক্তি এতে প্রচেষ্টাতে, যখন এমএলএ ছিল। তারপরে যে এমএলএ এসছে সব কটা বেকার, কোনো কাজ নেই। আমাদের বর্তমানে এমএলএ 25 বছর আছে, 25 বছর, হ্যাঁ, তার কোনো কৃতিত্ব নেই যে একটা হসপিটাল বা একটা কিছু, যে এই লোকটার আমলে এইটা তৈরি হয়েছে, জিরো, কিছু নেই। 25 বছর, 2001 সাল থেকে। বুদ্ধদেব ভট্টাচার্য 2006 সালে একটা ডায়লগ মেরেছিল, ওরা 30 আমরা 234, তখন তৃণমূলের 30টা এমএলএ মাত্র, সিপিএম এর 234টা এমএলএ। সেই জন্যই ডায়লগটা মেরেছিল, ওরা 30 আমরা 234। সেই 30 জন এমএলএ এর মধ্যে একজন হচ্ছে আমাদের এমএলএ শ্যামপুরে, 2006 সালে, 2001 সাল থেকে জিতে আসছে লোকটা। আমরা শ্যামপুরের লোকরা, কালীপদ, 2001 সাল থেকে জিতে আসছে। আমরা শ্যামপুরের লোকেরা এতই শান্ত, খোঁজ খবর নিই না, বা যা করছে করবো, ওকে ভোট দিয়ে দেবো এরকম। কিন্তু আমাদের মায়েরা, ওই যে বললাম না, একটা বাচ্চা প্রসব বা একটা অ্যাক্সিডেন্ট, এখনকার বাচ্চারাও বাইক ফাইক চালায় তো খুবই জঘন্যভাবে, একটা ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে বা কিছু হয়ে গেলে তাকে নিয়ে গুলিবাড়ি নিয়ে যেতে অনেক ছেলে প্রাণ হারিয়েছে শ্যামপুরে। তার কোনো রকম হেলদোল নেই যে আমি একটা হসপিটাল বানিয়ে দিয়ে যাই বা কিছু করে যাই। তোমরা যে এগুলো করছো, তোমরা কালীপদের কাছে গিয়ে আবার কথা বললে না সবাই মিলে? তো তোমার কি মানে আজকে বললে সে করে দেবে কালকে? না না, তাও যার বিবেক চেতনা আছে সে নিজেই করবে, তোমাকে বলতে হবে না। সে কি জানে না তার বাড়িতে মেয়ে নেই, না বাচ্চা প্রসব করতে নিয়ে যায়নি, না আত্মীয় স্বজন নেই, না তার পার্টির লোকেরা নেই? নির্লজ্জ লোক হলে তাকে যতই বলে সে করবে। হয়েছিল একবার, মমতা ব্যানার্জি কি করে, এক একটা করে সভা করে, সেখানে এমএলএ, এমপি বা কোনো ডিএম, এসব বিভিন্ন লোক থাকে, প্রশাসনের, এই তোমার এলাকায় কি দরকার, হ্যাঁ তো নেই, তো ডেকেছে কালীদা তোমার এলাকায় কি দরকার? না আমার কোনো কিছু নেই, আমার সব ঠিক আছে। ওর কাছে ভালো হবে আর কি, যে আমার থেকে। আরে তুই শ্যামপুরের লোককে জিজ্ঞেস করছিলি কি দরকার না না দরকার, বলে আমার দরকার এলাকায় কিছু লাগবে না। লড়াই করে আনা উচিত বড়। তুই তো বলবি যে দিদি একটা কিছু বলতে গেলে কিছু বলতে গেলে তুই ধমকাবে, মমতার একটা প্রবলেম আছে, ভাই তোমাকে এটা দিয়েছি তুমি আবার চাচ্ছ, তুমি আবার চাচ্ছ কি কি এটা নিয়ে কাজ চলো।
এই মানে দাঁড়ান। এনাকে এত কিছু দেওয়া হয়েছে, আপনি ওটা নিয়ে কাজ চালান, পরের বারে আসবেন, অন্য কাজে পয়সা লাগাতে হবে। এই সেইখানে বলে সেই ভয়েতে সে বলে না না দিদি আমার কিছু লাগবে না, ওই ভয়তেই বলছে। কিন্তু উল্টে মমতা বাবা বলছে না আমি তো শুনলাম আপনার এই লাগবে এইসব বলে, বলছে না একটু আধটু যেটা প্রয়োজন আছে সেটা কাজ করতে, এইসব বলে চুপচাপ করে বসে আছে। আবার সে ফুটেছে দিতে পারে এবারে। সে বোকা খেলেও বলা উচিত যে ভাই আমি এই যদি একটা এরকম জায়গার আমি তো কি অভিভাবক বললাম 2001 সাল থেকে যে লোকটা মন্ত্রী নয়, শুধু সাধারণ এমএলএ। 30 জন এমএলএ এর মধ্যে একজন এমএলএ, যখন মমতা ব্যানার্জি চিফ মিনিস্টার ছিল নি তখনকার এমএলএ সে তাহলে আজকে মিনিস্টার হয়ে যাওয়া উচিত ছিল। মমতা তো 3বার চিফ মিনিস্টার হলো, কোনো না কোনো মিনিস্ট্রি পেয়ে যেত, সে কোনো কিছু ধারে কাছে ঝামেলায় যাবে না, আমি কাজও করবো না কিছু না, আমি এরকম থাকবো। চাকরি দেওয়ার নাম করে কম টাকা মেরেছে, বেদম টাকা মেরেছে চাকরি দেওয়ার নাম করে, করিয়ে দেবো এইসব নাম পাঠিয়ে দেবো বলে 3 দাস চেপেছে, এইসব কারবার চলে গেল, কোনো কিচ্ছু করেন মানুষের যে সেবা করার জন্য যে এই যে নেতা বেকার, কিছু করেন। একটা হসপিটাল দরকার, আর কিছু ছিল না। যে যা নিজেরাই তো খেটে খুটে এই জায়গায় পৌঁছেছে, আমি তো তোকে আমার কাহিনী বললাম, এরকম বহু কাহিনী আছে শ্যামপুরে আমার মতোই, খেটে খুটে নিজেরাই একটা জায়গায় পৌঁছেছে, সেই দিকে কেউ বলেনি যে আমাকে পয়সা দিয়ে করো, কিন্তু বেসিক হসপিটালের একটা বেসিক প্রয়োজন আমাদের, আমরাও ট্যাক্স দিই, আমরাও খাটি, তাহলে আমার একটা হসপিটাল দরকার, আমার স্কুলটা ভালো হওয়া উচিত, কলেজে আরো ভালো ভালো কোর্স আসুক, সেইসব আমরা চাইবো, স্পোর্টস ভালো হোক, কিছু কোনো রকম টোটাল বাদ। এইসব জিনিসগুলো বসে যখন ছিলাম ওইসব করতাম, ছেলেরা থাকছিল, গিয়ে গিয়ে যতটা পারতাম করতাম, কিন্তু স্বপ্নটা আছে আমাদের অনেকের একসঙ্গে, এবং সেই স্বপ্ন ধীরে ধীরে করবো পূরণ। যে যার দেশে সে তার তো চিকিৎসা তো নিতেই হবে না, সেখানে গেলে চিকিৎসা করবে কে, বয়স হয়ে যাবে, পরবর্তী জেনারেশন তাদের হাতে যখন চলে যাবে তারা করবেটা কি, তাদেরকে যদি হসপিটাল না বানিয়ে যায় তারাই বলে তোমরা কি করেছো। আজকে আমরা যেমন বলছি এরা কিছু করে না, তাহলে যুগ যুগ ধরে শুধু এই বলতে দেবে নাকি। তো এইসব স্বপ্ন নিয়েই বেঁচে থাকা আর কি। এবার পরবর্তী ক্ষেত্রে আমরা 4টে ইট গাড়লে আরো 4জন 4টে গাড়বে, এরকম করে করে একদিন হসপিটালের বিল্ডিং তৈরি হয়ে যাবে। সেটা তো কালীপদ সেটাও করতে পারতো, যে আমি কিছুটা বিল্ডিংটা করে দিয়েছি, এবার পরে 5 বছরে হসপিটালও চালু হয়েছে। টোটাল একটা হসপিটাল যেটা বললাম আছে, তার সুপার আসে 12টায়, চলে যায় 3টে 3:30 সময় ঘর চলে যায়। গ্রামীণ চিকিৎসালয় আমার চিকিৎসালয় কি হবে তার, সেটাকেই ডেভেলপ করা যেত। সেটাকেই করতে পারতো, ভালো মেশিন ফেশিন এনে দিলে অন্তত প্রেগনেন্সি চিকিৎসাটা শ্যামপুরের মধ্যেই হতো। কিন্তু সেটা আবার কি, সেটা আর এক সাইডে, সেখানে কেউ যাবে, শ্যামপুরটা একটা সেন্টার জায়গা, সেখান থেকে সে ভিতরে কোথায় যেতে হবে, এবার ভিতরে গেলেও সে হয়তো বলে দেবে না আমার এখানে হবে না, আবার উল্টে দিতে হবে, লোকে ওই জন্য ভয়তে যায়নি অনেকে, শুধুমাত্র সেই এলাকার লোকজনই বেশিরভাগ চিকিৎসাটা নেয় সেখানে, আমি সেখানে যাইনি। কোন দিকে গাজরের দিকে? না সেটা কমলপুরের সাইডে, গাদিয়াড়ার পরে আরো একটা নদীর পার আছে ওরকম গাদিয়াড়ার মতো, সেই দিকটার সাইডে, কিন্তু সেখানে ওইভাবে ওই ভরসাতে যায়নি, সে তো জানে আমি গেলেই আমার টাইম 2 ঘন্টা 2.5 ঘন্টা নষ্ট করবে। একটা প্রেগনেন্ট মহিলাকে নিয়ে একটা ফ্যামিলি কতক্ষণ দৌড়ে বেড়াবে বলো, হ্যাঁ, প্রসব করার টাইমে সে তাকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, বা একটু একটু কোনো রকম বেঁচে থাক। আরে অ্যাম্বুলেন্স বানানোর জন্য আমাকে একটা ছেলে এসছে জানিস তো, যে দাদা অ্যাম্বুলেন্স বানাবো, কিন্তু তৃণমূলের নেতারা পারমিশন দিচ্ছে না, এসব কেন কি চাচ্ছে না, পয়সা দিতে হবে তবে অ্যাম্বুলেন্স বানাবো, পুলিশে এইসব কারণ। অন্য নাম্বার থেকে ফোন এসেছিল। কে?